তো বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো বিদেশে পড়তে যাচ্ছে এরা কিন্তু সবাই পড়তে যাচ্ছে না। যদি আমি খুব ক্রুড ওয়েতে বলি, আসলে অনেকে পালায় চলে যেতে চাচ্ছে। গল্পের বই পড়ার ফলে আমার দুইটা জিনিস খুব গ্রো করেছিল, যেটা আমাকে জীবনে মারাত্মক হেল্প করেছে। একটা হচ্ছে কিউরিওসিটি বা কৌতূহল, একটা হচ্ছে ইম্যাজিনেশন বা কল্পনা শক্তি। ইউ ক্যান মার্ক মাই ওয়ার্ড, আফটার 10 to 15 ইয়ার্স কাউকে কোট করতে হবে না। আমাদের কাজ করতে হবে আসলে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি লেভেলে, যাতে আমরা, কারণ হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটা ব্রোকেন। কেন ব্রোকেন? কারণ একটা মানুষ কখন মানুষ হয়, মানুষের ডেফিনেশনই হচ্ছে যে চিন্তা করতে পারে। আমাদের শিক্ষা ব্যবস্থা চিন্তার ক্ষমতাকে ধ্বংস করে দেয়। প্রথমত আস্থা আইটিতে যদি কেউ ফ্রেশার বা জুনিয়র ডেভেলপার হিসেবে কাজ করতে চায়, সেক্ষেত্রে সে তার প্রিপারেশনটা কীভাবে নিতে পারে এবং ওভারঅল হায়ারিং প্রসেস নিয়ে যদি আপনি হাই লেভেল একটা আইডিয়া দিয়ে দেন। বাংলাদেশে রাইট অ্যাট দিস মোমেন্ট একটা খুব ভালো কি খারাপ এটা বলা একটু ডিফিকাল্ট একটা ট্রেন্ড আছে, সেটা হচ্ছে সবাই কম বেশি উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যেতে চায় এবং তারা ইউরোপ আমেরিকাতে বিভিন্ন জায়গাতে যায়, হয় মাস্টার্স করে, পিএইচডি করে, ক্ষেত্র বিশেষে 2-3টা মাস্টার্স করে ফেলে, দেন আবার পিএইচডি করে। বাট এন্ড অফ দ্য ডে সে হয়তো বা বুঝে উঠতে পারে না যে এত পড়াশুনো করে এন্ড গোলটা কী হবে বা এই টাইপের একটা জিনিস। এবং আপনি নিজেও 2007 সালের দিকে সুইডেনে গেছিলেন মাস্টার্স করার জন্য, অ্যান্ড দেন 2008 সালে যেটা হয়েছে যে আপনি একটা সময় আবার কোম্পানি ফর্ম করছেন, দেন বাংলাদেশে গেট ব্যাক করলেন। তা আপনার কাছে আসলে যে জিনিসটা প্রথমে জানতে চাই যে কোনো একটা পার্সন বা স্টুডেন্ট সে আসলে কিভাবে বুঝতে পারে যে তার জন্য আদৌ হায়ার স্টাডিটা কতটুকু সুইটেবল, সে যদি ওখানে যায় বা হায়ার স্টাডির কথা যদি চিন্তা করে, তাহলে কোন কোন অ্যাসপেক্টে চিন্তা করা উচিত, আর হায়ার স্টাডি ছাড়াও বাংলাদেশে থেকে যদি সে তার ক্যারিয়ারটাকে অ্যাটলিস্ট সামনের দিকে নিয়ে যেতে চায়। রাইট অ্যাট দিস মোমেন্ট আমরা বেশ ভালো একটা টেকনোলজি রেভলিউশনের ভিতর দিয়ে যাচ্ছি। তো সেই সময় আসলে প্রথমত আপনি আপনার ওই সুইডেনে হঠাৎ করে 2007 গেলে নাটে আবার দেশে ব্যাক করা বা একটা কোম্পানি ফর্ম করা, সেটা হয়তো বা স্টার্ট করতে পারেন। অ্যান্ড দেন স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি বলতেন যে ডিসিশনটা কীভাবে নিলে অ্যাটলিস্ট রিজনেবল একটা ডিসিশন হতে পারে। থ্যাংক ইউ রাকিব। আমি বলবো যে আমি যে সময় গিয়েছিলাম মাস্টার্স করতে 2007-এ আর এখন 2024, অনেক পার্থক্য। পৃথিবী আসলে সেটা নাই, আমি যেই পৃথিবী রেখে আসছি সেটা নাই, পৃথিবী বদলায় গেছে। সো আমার সময় দিয়ে আসলে এই সময়টা বিচার করা যাবে না। আমাদের সময় অপরচুনিটি অনেক কম ছিল, অনেক কম স্টুডেন্ট যেত। এখন অনেক বেশি অপরচুনিটি এবং বেশি স্টুডেন্টও যায়। এবং সবচেয়ে একটা মজার জিনিস তুমি দেখো যে যেই স্টুডেন্টগুলো বিদেশে পড়তে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি তোমার প্রশ্নটা বাংলাদেশকে ঘিরেই, অন্য দেশের স্টুডেন্টদের নিয়ে না। তো বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো বিদেশে পড়তে যাচ্ছে এরা কিন্তু সবাই পড়তে যাচ্ছে না। এটা কিন্তু একটা অপ্রিয় সত্য কথা। যদি আমি খুব ক্রুড ওয়েতে বলি, আসলে অনেকে পালায় চলে যেতে চাচ্ছে। হ্যাঁ, এটা প্রবলেমটাকে স্কিপ করার চেষ্টা করতেছে। সো সেটাই যদি গোল হয় যে না, আমরা আসলে দেশ থেকে চলে যেতে চাই, আমি আসলে বাংলাদেশে থাকতে চাই না, তাহলে আসলে আমার কিছু বলার নেই। ঠিক আছে, একটা মানুষের ব্যক্তি স্বাধীনতা, আই রেসপেক্ট ইউর ডিসিশন। তোমার যেখানে ভালো লাগে তুমি চলে যাও। তোমার যদি দেশে সেফ না লাগে বা মনে করো যে এই দেশ তোমাকে কিছু দিতে পারবে না, তাহলে চলে যাও। কিন্তু যদি তুমি সত্যি পড়তে যাও, তাহলে আসলে অনেক ব্যাপার আছে যেটা তুমি করতে পারবা ইনশাল্লাহ ওখানে। সেটা হচ্ছে, যেমন ধরো তুমি ওখানে পড়াশোনা করে ইউ ক্যান কাম ব্যাক। এবং যদি চলে আসতে না চাও, তুমি ওখানে থেকেও দেশের জন্য কিছু করতে পারো। তা আমি যেটা করেছিলাম, যেটা তুমি একটু আগে বললা, আমি 7 সালে পড়তে যাই সুইডেনে মাস্টার্স করতে কম্পিউটার সায়েন্সে। তারপর আমি চলে আসি। বাট চলে আসার পিছনে আসলে কিছু ফিনান্সিয়াল, কিছু ফ্যামিলি ইস্যুস, কিছু লাইফ চয়েস ছিল, কিছু প্যাট্রিয়টিক কারণও ছিল। বাট সেটা বলে আমি আসলে নিজেকে গ্লোরিফাই করতে চাই না। বাট ইয়েস, প্যাট্রিয়টিজম ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস যের কারণে আমি চলে আসছিলাম। তো দেখো, বাংলাদেশ ছেড়ে সবাই চলে যাচ্ছে বা চলে যেতে চায়, কিন্তু আসলে মানুষের সাফল্য কোথায় অন্তর্নিহিত আছে, এটা ওই মানুষটার উইল পাওয়ারের উপর ডিপেন্ড করে। কেউ যদি চায় এবং খুব দৃঢ়ভাবে চায় যে না, আমি বাংলাদেশেই হ্যাপি থাকবো, সফল হব, দুনিয়ার কেউ সেটা হওয়াইতে ঠেকাইতে পারবে না। ফার্স্ট হইতেছে নিজের মনের ভিতরে আগে সেট করতে হবে। মানুষের ব্রেন বা মন একটা আনবিলিভেবল শক্তিশালী যন্ত্র। দিস ইজ ওয়্যার ইউনিভার্স রিসাইডস। ধার্মিকভাবে বলতে গেলে দ্যাটস ওয়্যার গড রিসাইডস, তাই না? ওখানে থাকে।
এই মনটাকে যে যেভাবে ধাবিত করবে সেটাই সে পাবে। আমি জীবনে 3 বার বিদেশে সেটেল হওয়ার অপরচুনিটি পাইছিলাম, ইমিগ্রেশন সহ। একটা ছিল সেই মাস্টার্স করতে যাওয়ার সময়, যেটা আমি ডিক্লাইন করছি, আমি নিজের ইচ্ছায় ফিরে আসছি। থার্ড টাইম হচ্ছে যখন আমার ফ্যামিলির একটা বড় অংশই আমেরিকাতে ইমিগ্রেশন নিয়ে চলে গেছিলো। আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন কিন্তু ওখানেই থাকে, কিন্তু আমি বলছি আমি যাব না। আমি একটা প্রাণের সংগঠন গড়ে তুলছি, নিজের বেবি, এটা একটা ইয়াং একটা অর্গানাইজেশন, এটাকে আমি ফেলে যাব না। সো আই ফরফিটেড দ্যাট অপরচুনিটি। থার্ড টাইম হচ্ছে যখন আমার ওয়াইফ মাস্টার্স করতে গেল, আমি কিন্তু F2 নিয়ে চলে যেতে পারতাম ওর স্পাউস হিসাবে। আই এগেন ডিক্লাইন। আমি মনে করি যে আমার চেয়ে হ্যাপি আর পৃথিবীতে কেউ নাই, কারণ মানে আমি আমার ডিসিশনে স্টিক করে থেকেছিলাম। সো কোনটা রাইট কোনটা রং, কোথায় অপরচুনিটি কোথায় অপরচুনিটি না, এটা না আসলে ইম্যাটেরিয়াল। ওই মানুষটাই কন্ট্রোল করবে, যে যাবে সেই কন্ট্রোল করবে সে কি বিদেশে হ্যাপি থাকবে নাকি বাংলাদেশে হ্যাপি থাকবে। এটা তার চয়েসের উপর অনেকখানি ডিপেন্ড করতেছে। কারণ প্রবলেম তো আমার কাছে মনে হয় যে দেশের বাইরেও আছে, দেশের ভিতরে। আর দেশের ভিতরে প্রবলেমগুলো তো আমরা ছোটোবেলা থেকে দেখতেছি, তো এই জন্য চোখের সামনে অনেক বেশি ভিজিবল। কিন্তু আমি যেটা হয় যে বাংলাদেশে বসে যখন আমেরিকা দেখি, তখন মনে হয় যে আমেরিকাতে হয়তো বা কোনো সমস্যা নেই, ওখানে সবই খুবই স্মুথলি হয়ে যায়, এবং ওখানকার লাইফ হয়তো বা খুবই আরাম আয়েসের বিভিন্ন জিনিসপত্র এরকম। কারণ একটা আমার কাছে মনে হয় যে খুবই ছোট জিনিস হয়তো বা, যে বাংলাদেশে বসে কিন্তু আমরা চাইলেই যখন মন চাইতেছে যে বাসায় কাজকাম করে দেওয়ার জন্য হেল্পিং হ্যান্ড পাওয়া খুবই ইজিয়ার, কিন্তু দেশের বাইরে যেয়ে কিন্তু এই সুযোগ অ্যাটলিস্ট আমার মনে হয় যে মানে মেক নো মিস্টেক, ইউএসএতে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বা উন্নত দেশে সুযোগ সুবিধা ব্যাপক, আসলে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, মানে আমি আসলে এটা যদি বলি না তাহলে মিথ্যা বলা হবে। উন্নত দেশে আসলে অনেক সুযোগ সুবিধা, তবে ওই ছোটো ছোটো ব্যাপারগুলো, যে মনের শান্তিগুলা, যেমন আমাকে যেটা খুব বদার করে সেটা আমি বলি, আমাদের বাংলাদেশে আমরা যখন ঈদ পালন করি বা পূজা পালন করি, আমরা 7 দিন লম্বা সময় ছুটি কাটাই, ঘুরি ফিরি খাই দাই। ইউএসএতে আমার আত্মীয় স্বজন একটা দিন ছুটি পায়ও না, তারা পার্সোনাল ছুটি নেয়, এবং ওই দিন তারা সারাদিন 50টা জায়গায় যায়, মানে ওই দিনই খাইতে হবে সব। হ্যাঁ, কারণ পরের দিন তো অফিস। তো এই জিনিসগুলো খুব বদারিং আমার জন্যে। আমার কথা হচ্ছে যে আমি আসলে যেটা চাই সেটা পাইলেই তো হ্যাপি হব। তো প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া ডিফারেন্ট আসলে। ওখানেও ভালো দিক আছে, ওখানেও মন্দ দিক আছে। ম্যাটেরিয়ালিস্টিক হইলে ওখানে আসলে অনেক ভালো দিক আছে, এটা সত্যি। যাই হোক, সবার শুরুতেই আমি আপনার কাছ থেকে ইন্টারেস্টিং একটা জিনিস জানার চেষ্টা করছি। তো ছোট করে যদি আমি আপনার পরিচয় দিই, দেন আপনি আপনার সম্পর্কে কিছু ইনফরমেশন হয়তো শেয়ার করতে পারেন। এবং আমি আপনাকে মোটামুটি লম্বা সময় ধরে চিনি, আর বিগত হয়তো 1 থেকে 1.5 বছরের মতো সময় অনেক কথাবার্তা হয় কম বেশি, এবং বিভিন্ন জায়গাতে একসাথে কথা বলার সুযোগ হয়। তো সেখান থেকে আমি যে ইনফরমেশনগুলো আমার কাছে অ্যাটলিস্ট আছে, সেটা হচ্ছে আপনি যখন ক্লাস 9-এ পড়েন তখন প্রথম কম্পিউটার পান, এবং সেটা 1998 সালের ঘটনা। আর তার পরবর্তীতে আপনি যখন আপনার প্রথম নিজের বানানো সফটওয়্যার সেল করছেন 2001 সালের দিকে, 1 সালের দিকে। অ্যান্ড দেন আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন, সুইডেনে গেলেন। অ্যান্ড দেন 2008 সালে আপনি আস্থা আইটি ফাউন্ড করছেন, যেটা বাংলাদেশের রাইট এট দিস মোমেন্ট ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট নেম ইন দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি। এবং সেখানে এখন 100+ মানুষজন কাজ করে, আরও বেশি মানুষ কাজ করে। আপনারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড একটা খুব ভালো কাভারেজ আছে, যেখানে আপনাদের নিজস্ব অফিসও আছে, আপনারা আবার সেখানে সফটওয়্যার প্রজেক্টগুলো নিয়ে কাজ করার সুযোগ হয়। আপনি ভাই ছোট করে যদি আপনার একটু পরিচয় দেন। আমি তো অনেকগুলো জিনিস বললাম, তো সব পরিচয় দিয়ে আচ্ছা, আমার জন্ম বেড়ে ওঠা ঢাকায়। আমার বাবা মা দুজনই চাকরিজীবী, খুবই হাম্বল মিডল ক্লাস বাংলাদেশি ফ্যামিলি। আমার স্কুল ছিল উইলস লিটল ফ্লাওয়ার, কাকরাইলে। আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, যদিও আমার ফ্যামিলিতে বাংলার ব্যাপক একটা প্রভাব ছিল, এখনও আছে। যেই কারণে আমার কথাবার্তা শুনে ওই যে টিপিক্যাল ইংলিশ মিডিয়াম মনে হবে না। প্রচুর বই পড়তাম ছোটোবেলা থেকে। আমার বাবা মা যেহেতু চাকরিজীবী ছিলেন, আমার শৈশব কিছুটা নিঃসঙ্গ ছিল, কিন্তু এই নিঃসঙ্গতাটা আমার জন্য সাপে বর হয়েছিল। কারণ কি, ওই সময় প্রচুর বই পড়তাম, গল্পের বই পড়তাম। তো গল্পের বই পড়ার ফলে আমার 2টা জিনিস খুব গ্রো করেছিল, যেটা আমাকে জীবনে মারাত্মক হেল্প করেছে।
এবং সেটা আমি আমার সমস্ত ছোট ভাই বোন, আমার যারা ফলোয়ার, স্টুডেন্টস যারা আছে সবাইকে বলি যে দুইটা জিনিস, একটা হচ্ছে কিউরিওসিটি বা কৌতূহল, একটা হচ্ছে ইম্যাজিনেশন বা কল্পনা শক্তি। এটা আমার ছোটোবেলা থেকেই ব্যাপক ছিল, ব্যাপক পরিমাণে, আল্লাহর রহমতে এখনও আছে। তো কখনো আমার ইচ্ছা হয় নাই যে আমি কম্পিউটার রিলেটেড কিছু করব, আইদার প্রোগ্রামার অর ব্যবসা। আমার ইচ্ছা ছিল যে আমি ম্যাথমেটিশিয়ান হব, ফিজিসিস্ট হব। এটা আমার এখনও ভাল লাগে। আই লাভ ম্যাথ, আই লাভ সায়েন্স, আই লাভ ফিজিক্স। আমি কালকে রাতেও ওই স্ট্রিং থিওরি নিয়ে পড়াশোনা করতেছিলাম। অ্যান্ড ইটস আ ফ্যাক্ট, আমি প্রচুর এগুলো আমার ভালো লাগে, আমি পড়ি। যাই হোক, তো এই প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেল যখন আমার বাবা আমাকে সারপ্রাইজ দিয়ে একটা কম্পিউটার কিনে দিলেন ক্লাস 8-এ। আচ্ছা, দ্যাটস 97, হ্যাঁ 97-এ। তো প্রথম কিছুদিন গেম টেম খেলার পরে বোর হয়ে গেলাম। তো আনলাইক আদার কিডস অফ দ্যাট টাইম, আমি আসলে একটা কাজ করা শুরু করলাম, সেটা হচ্ছে প্রোগ্রামিং শেখা। এখন হয়তো এটা তোমরা জিজ্ঞেস করতে পারো যে এত কিছু বাদ দিয়ে প্রোগ্রামিং কেন, গেম কেন খেললেন না? অনেক গেম ছিল, বা মুভি কেন দেখতেন না? তখন অবশ্যই ইন্টারনেট ছিল না, বাই দ্য ওয়ে, ইন্টারনেট ছিল না। তো প্রোগ্রামিং কেন শিখলাম, এইটার পিছনে হচ্ছে মিডিয়া ইনফ্লুয়েন্স। আমাকে একটা মানুষ ইনফ্লুয়েন্স করেছিল, সেটা হচ্ছে বিল গেটস। তো এটার পিছনে একটা মিডিয়া ইনফ্লুয়েন্স ছিল। সেটা কীরকম? 95-96 সালের দিকে আমি নিউজ পেপারের মাধ্যমে তার সম্পর্কে জানতে পারি। আচ্ছা, কি জানতে পারি? যে সে পৃথিবীর রিচেস্ট পারসন। তো পড়াশোনা করে দেখলাম যে সে রিচেস্ট পারসন হয়েছে সফটওয়্যার কোম্পানি দিয়ে। আমার ওই ছোট্ট মাথাতেই প্রশ্ন আসছিল। আমি বললাম না, আমার কিউরিওসিটি অনেক বেশি ছিল। প্রশ্ন আসলো, আচ্ছা এই লোকটা সফটওয়্যার বেচে রিচেস্ট কেমনে হইলো? মানুষ তো রিচ হয়েছে তেল বেচে, প্লেনের কোম্পানি করে, মিডিয়া কোম্পানি করে, কাপড় বেচে। সফটওয়্যারের মতো একটা বায়োবিও জিনিস বেচে মানুষ বড়লোক হতে পারে? তখন আমি সফটওয়্যার কি বা কেমনে বানায় এটা নিয়ে একটু পড়াশোনা শুরু করলাম। ভেরি হাই লেভেল, নট কোডিং, নো ওয়্যার নিয়ার কোডিং। তখন আমি দেখলাম যে সফটওয়্যার লেখা আসলে কাইন্ড অফ ম্যাথ, অ্যান্ড ইটস লাইক সলভিং পাজলস। তো আমার অন্যতম প্রিয় কাজ হচ্ছে পাজল সলভ করা এখনও। আচ্ছা, আমার এনি টাইপ অফ পাজল, মিস্ট্রি, প্রবলেম ভালো লাগে। ওই যে পেপারে সুডুকো দেই, হ্যাঁ, আমি এগুলো সব করতাম, এখনও করি টাইম পেলে। মানে আই লাভ সলভিং প্রবলেমস। আমি নিজেকে আসলে এন্টারপ্রেনার বা ওরকম কিছু মনে করি না, আমি নিজেকে প্রবলেম সলভার মনে করি। তো যখন আমাকে কম্পিউটার কিনে দেওয়া হলো, তখন আমি, যেহেতু আমি জানতাম যে প্রোগ্রামিং হচ্ছে কিছুটা ম্যাথ বা কিছুটা পাজল সলভিং, লজিক্যাল থিঙ্কিং, আমি নিজে নিউ মার্কেটে যে নীলক্ষেত থেকে বই কিনে কোডিং শেখা শুরু করলাম। আচ্ছা, ফার্স্টে কিউ বেসিক, এমন কোনো ল্যাঙ্গুয়েজ নেই যেটা আমি নিজে শিখি নাই। কিউ বেসিক দিয়ে শুরু, তারপরে প্যাসকেল, তারপরে সি প্লাস প্লাস করতে করতে এক সময় যে আমি, এটা কিন্তু খুব দ্রুত, মানে ধরো এটা ইন আ স্প্যান অফ 1 year, আচ্ছা, যে আমি ভিজুয়াল বেসিকে থিতু হলাম। আচ্ছা, কেন ভিজুয়াল বেসিকে থিতু হলাম? কারণ এটা ভিজুয়ালি খুব কুইকলি অ্যাপ্লিকেশন বানানো যায়, ড্র্যাগ ড্রপ করে। ওই সময় এটা খুবই পপুলার ছিল, রাইট। উইন্ডোজ অ্যাপ্লিকেশন খুব ইজিলি বানানো যায়। তো সেটা আমি খুব ভালো লাগলো করতে, আমি করা শুরু করলাম। করতে করতে এমন কোনো সফটওয়্যার নেই যেটা বানাই নেই। আমি এটা নিয়ে একটু পরে আর ডিটেল কথা বলবো যে এখনকার ছেলেপেলেদের সাথে আমাদের সময়কার পার্থক্য। অনেক সফটওয়্যার বানাইছি, MP3 প্লেয়ার, ভিডিও প্লেয়ার, গেম ইঞ্জিন, অ্যাকাউন্টিং সিস্টেম, হ্যান ত্যান কি নাই। তো তখন আমার এক চাচা, উনি বললেন যে আমাদের অফিসে তুমি একটা সফটওয়্যার বানাই দিবা, একটা অ্যাকাউন্টিং সিস্টেম। আমি বললাম যে অবশ্যই। তো খাইটে খুইটে 3 মাস না আরও বেশি, 6 মাস খেটে খুঁটে একটা সফটওয়্যার বানালাম। ডেটা আনলাম, ম্যাপিং করলাম, সব সিঙ্গেল হ্যান্ডেডলি। সফটওয়্যারটা লাইভ হইলো, ওরা নিল, ওরা হ্যাপি। তারপরে আমি বসের কাছে গেলাম, ওই কোম্পানির মালিক, আমি তাকে বিল দিলাম 1 লাখ টাকা। আচ্ছা, আপনি প্রপোজ করছেন 1 লাখ টাকা? কোনোদিন টাকা নিয়ে কিছু বলি নাই। আমার চাচা বলছিল যে তুমি আসো, বিল দাও, হয়ে যাবে। আচ্ছা, তা আমি বিলটা দিলাম 1 লাখ টাকা। তখন আপনার বয়স কত? আমি ক্লাস 11-এ পড়ি। আচ্ছা, মানে এ লেভেল করতেছি। হ্যাঁ। তো ওই বস, তার একটা হার্ট অ্যাটাক হয়ে গেল যে তুমি এগুলা কি, তুমি মানে কোত্থেকে আসছো, তুমি কে? আমি বললাম যে স্যার দেখেন, আমি তো কষ্ট করে বানাইছি, এটা আপনার কত একটা সিস্টেমে ইমপ্রুভমেন্ট আনবে, অটোমেশন হচ্ছে, ওই এফিশিয়েন্সি বাড়াচ্ছে, অনেক এফিশিয়েন্সি বাড়াচ্ছে। বলে যে বলো তো কয়টা জিরো আছে? কত বড় সাহস, তুমি জানো 300 টাকার সিডিতে সফটওয়্যার পাওয়া যায়? আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে এত কষ্ট করলাম। তো চাচার সাথে কথা বললাম, চাচা বললো যে আমি দেখতেছি কি করা যায়, তুমি একটু ডিসকাউন্ট দিয়ে দাও, 50% ডিসকাউন্ট দিয়ে দাও।
যাই হোক আমি 50% রিভাইজ ডিসকাউন্ট দিয়ে একটা কোটেশন দিলাম, প্রপোজাল দিলাম, সেখানে 50,000 টাকা, সেটাও দিল না, কিন্তু 20,000 টাকা দিল। ওইটা হচ্ছে আমার সফটওয়্যার বেচে ফার্স্ট ইনকাম। আচ্ছা, সেখান থেকেই শুরু আসলে। তো তারপর আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হই কম্পিউটার সায়েন্সে। কেমনে লাইফটা চেঞ্জ হয়ে গেল, হতে চাইছিলাম ম্যাথমেটিশিয়ান, হয়ে গেলাম প্রোগ্রামার। বাট আই নেভার রিগ্রেট। আমার ন্যাচারালি আমার পার্সোনালিটিতে রিগ্রেট করাটা নাই। আচ্ছা, এনি ভুল এনি খারাপ ঘটনাতেও আমি একটা ভালো জিনিস খুঁজে পাই, বা এটা আমি দেখতে চাই, এটা আমার নেচার। আমি একটু খুবই ওই যে মানে এটা একটা টার্ম আছে না, মানে আশাবাদী মানুষ। হ্যাঁ, যাই হোক, তো নর্থ সাউথে ভর্তি হয়ে কম্পিউটার সায়েন্সে পড়ি, রেজাল্ট খুব ভালো হয় মাশাল্লাহ, সুমা কাম লাউডে হিসাবে পাশ করে বের হই একদম ভালো সিজিপিএ নিয়ে। তারপরে আমি বাংলাদেশে 2 বছর জব করি 2টা আউটসোর্সিং কোম্পানিতে, খুবই নাম করা 2টা কোম্পানি বাংলাদেশের। দেন আমি পিআর প্রেশারে পড়ে মাস্টার্স করার সিদ্ধান্ত নিই। আমি আসলে মাস্টার্স কখনো সেভাবে করতে চাই না, কারণ আমার একাডেমিয়াটা থেকে আমার মন ঠেকেছিল, আমি ইন্ডাস্ট্রিতে থাকতে চাইছিলাম। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে আমার ফ্রেন্ডরা সব চলে যাচ্ছে, ঠিক যেমনি যে এখন মানুষ চলে যাচ্ছে, ওই ঢেউটা তখন শুরু হয়েছিল। দেখলাম আমার ফ্রেন্ডরা চলে যাচ্ছে একটা জায়গায়, অমুক জায়গায়, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ভাবলাম যে আমিও যাই। তো আমার ফ্যামিলির আসলে সেরকম অ্যাবিলিটি ছিল না যে আমি আমেরিকাতে পড়বো। হ্যাঁ, জিআরই দিয়ে পড়তে পারতাম, আমি আবার ডিটারমাইন ছিলাম যে জিআরই দিব না, জিআরই টিআরির মধ্যে আমি নেই। তো জিআরই ছাড়া আমেরিকা বাদ, তো কই যাওয়া যায়, আইএলস দিয়ে ইউরোপে যাও। তো ইউরোপে আবার নর্ডিক কান্ট্রিগুলোতে তখন টিউশন ফি ছিল না, তো আমি সুইডেন চুজ করলাম, গেলাম। প্রথম ভাল লাগলো, কিন্তু বিভিন্ন কারণে ডিমোরালাইজড হওয়া শুরু করলাম। এবং এটার পিছনে একটা বড় কারণ ছিল যে আমি সুইডেনে যাওয়ার আগে আমার প্রায় 7 বছরের একটা কোডিং ক্যারিয়ার ছিল। আচ্ছা, ওই যে আমি সফটওয়্যার বেচছিলাম ফার্স্ট, তার থেকে শুরু করে ওই সময় পর্যন্ত একটা 7 বছরের জার্নি। এই সময় আপনি মোটামুটি সফটওয়্যার ইন্ডাস্ট্রি মানে সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে ইনভলভ ছিলেন? এমন কিছু নাই যেটা করি নাই। আমি ওই সময় ডিভাইস ড্রাইভার থেকে শুরু করে কার্নেল লেভেল কোডিং থেকে শুরু করে .নেটে যেটা পরে আসছে জাভাতে, যে ম্যানেজ মেমোরি, ওটা নিজে লিখছিলাম, ওটা C++ দিয়ে। তো আমি এতটাই হ্যান্ডস অন ছিলাম আল্লাহর রহমতে যে আমি যখন পড়তে গেলাম আবার সেই হোমওয়ার্ক, আবার অ্যাসাইনমেন্ট, এটা তো আমি মানে মাথা নষ্ট হয়ে গেল যে কি করতেছি, কেন আসলাম, নিজেকে দোষ দিতাম কেন আসলাম। তার মধ্যে কিছু ফিনান্সিয়াল প্রবলেম, আমি খুব বেশি টাকা নিয়ে যাই নাই, বাসায় সমস্যা হচ্ছে, সব কিছু মিলিয়ে আমি ড্রপ আউট হয়ে গেলাম। এবং আই স্টার্টেড ডুইং হোয়াট আই অলওয়েজ লাভ ডুইং, অ্যান্ড দ্যাটস কোডিং। এই একটা জিনিস আমার কাছে কখনো খারাপ লাগে নাই। তো আমি কোডিং করতে করতে সুইডেনেই একটা কাজ পাইলাম, একটা কোম্পানি আমাকে বললো যে তোমাকে আমি মাসে $3,000 করে দিব, তুমি 1 বছর কাজ করে একটা CRM বানাবা। আচ্ছা, তো আমার মধ্যে ওই যে এন্টারপ্রেনারিয়াল একটা ব্যাপার সবসময় ছিল, আমি আসলে স্বাধীনভাবে কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তা আমার মাথায় একটা আইডিয়া খেলে গেল, একটা বাঙালি বুদ্ধি, যে আচ্ছা আমি যদি বাংলাদেশে ফেরত যাই, $3,000 ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি এখনও। আর আই এম টকিং অ্যাবাউট 2007, আমি একটা ছোট্ট ছেলে, আমার বয়স মাত্র 25-26। আমি যদি ওই বাংলাদেশে ফেরত আসি, ওই টাকাতে আমি 1-2টা ফ্রেন্ড হায়ার করি, তাকে দিব 30-40 হাজার টাকা, ভালোই দিব ওই সময়ের তুলনায়। ওই সময় তো 30-40 স্টার্টিং হিসেবে বেশ। হ্যাঁ, কিন্তু আমার সুবিধা কী হবে, আমি বাংলাদেশে থাকতে পারছি, আমি প্রোডাক্টটা অল্প সময় বানিয়ে দিতে পারতেছি, এবং আমি একটা টাইম পাচ্ছি 1 বছরের, এরপরে কী হবে আমি চিন্তাও করি নেই। তো এইটা আমি আমার ক্লায়েন্টকে বললাম। তো নর্ডিক পিপল আর ভেরি গুড পিপল, তারা খুব বিশ্বাস করে, ভালো মানুষ। তারা বললো ঠিক আছে যাও। বাংলাদেশে ফিরে আসলাম, আমি আমার একটা খুবই পছন্দের একটা বন্ধুকে হায়ার করলাম, এক্সপার্ট একজন প্রোগ্রামার, একটা ডিজাইনার ফ্রেন্ডকে হায়ার করলাম। এই 3 জন মিলে সফটওয়্যারটা আমরা 4 মাসে শেষ করে দিলাম। ক্লায়েন্ট তো ব্লোন অ্যাওয়ে যে এটা কী হইলো, 1 বছরের প্রজেক্ট 1 বছর 4 মাস শেষ হয়ে গেল। তখন সে বললো যে রিজ, তারা আমাকে রিজ বলে, শর্ট রিজভি সংক্ষেপ, যে তুমি একটা কোম্পানি খুলে ফেলো, আমরা তোমাকে সাপোর্ট দিব, আমরা তোমাকে কাজ দিব। আমি আর পিছনে ফিরে তাকাইনি, আমি এত চিন্তা করি না। আমার মধ্যে আরেকটা যদি ভালো গুণ বলি, আমি বলবো যে আমি খুব বেশি ওই যে ওভার থিঙ্ক করি না। আমি দেখছি যে অনেক এন্টারপ্রেনার বা স্টুডেন্টদের একটা ওভার থিঙ্কিং টেন্ডেন্সি থাকে, এইটা করলে কী হবে, এটা করলে কী হবে। আমি এত চিন্তাই করি না, থুপ করে কোম্পানি খুলে ফেললাম। ইভেন আমি এখনও চিন্তা করি না যে আমার কোম্পানি যদি বন্ধ হয়ে যায় কী হবে, এত টেনশন করে জীবনে কিছু হবে না। হ্যাঁ, এনিওয়ে, সো দ্যাটস হাউ দ্য কোম্পানি স্টার্টেড, অ্যান্ড আল্লাহর রহমতে টিকে গেল। আপনার কাছ থেকে সোফার যা আমি জানছি, আমার 2টা জিনিস, মানে 2টা কোশ্চেন বেসিক্যালি মাথায় আসছে। নাম্বার 1 কোশ্চেন হচ্ছে, এই যে 1997-এ বা 1998-এর দিকে আপনি বই পড়ে পড়ে কোডিং শিখছেন,
আর রাইট অ্যাট দিস মোমেন্ট ইউটিউবের ভিতরে হাজার হাজার লাখ লাখ ভিডিও থাকা সত্ত্বেও মেজরিটি পিপল দেখা যায় যে কোডিং শেখার ব্যাপারে অত ইন্টারেস্ট খুঁজে পায় না, কিছুদিন স্টার্ট করে তারপর আবার বন্ধ করে। আবার অনেকে হয়তো বা বাইরে থেকে দেখে যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে খুবই সুন্দর, এখানে অফিসগুলো এত সুন্দর এত বিউটিফুল, সেখানে যাইতে চায়, কিন্তু কোডিংয়ের কথা যখন আসে তখন ধরেন সে মোটামুটি পিছন দিয়ে দৌড়াইতে পারলে চলে যায়, এই টাইপের একটা সিচুয়েশন। আমি যে কোশ্চেনটা আপনাকে করতে চাই, রাইট অ্যাট দিস মোমেন্ট আপনি যদি 2024-এ আপনার বাসা থেকে একটা কম্পিউটার আপনাকে কিনে দিত, যেই কম্পিউটারের ভিতরে ইন্টারনেট আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে অ্যান্ড এভরিথিং, তাইলে কি আপনি ওই যে বই পড়ে পড়ে কোডিং শিখলেন ওই ইন্টারেস্ট পাইতেন কিনা? আমি হয়তো বই পড়ে কোডিং শিখতাম না, যেটা ফ্যাক্ট, তবে আমি কোডিং শিখতাম, ইউটিউব থেকে হলেও শিখতাম, বা বই ইউটিউব মিক্স করে হলেও শিখতাম। কারণ ওই যে বললাম আমার প্রবলেম সলভিং ভালো লাগে। আমি তোমার ওই প্রবলেমটাকে একটু অ্যাড্রেস করতে চাই যে এখন ছেলেপেলেরা এত কিছু পেয়েও পিছায় যায়, কিন্তু তারা আবার জবও চায়। এটা অনেকটা ওই রকম যে আমরা সবাই বেহেশ যেতে চাই কিন্তু তার জন্য মরতে চাই না। না আমি একটা ছোট জিনিস অ্যাড করি, রাইট অ্যাট দিস মোমেন্ট আমরা তো এই স্বাধীন বাংলাদেশে বসে এটা কাইন্ড অফ আমাদের প্রথম পডকাস্ট রেকর্ডিং হচ্ছে। আমার বউ গতকাল রাতে আমাকে মজা করে বলতেছে যে তাদের অফিস থেকে কয়েকজন কলিগ মিলে তারা চিন্তা করতেছে যে একটা করবে, আন্দোলন করবে যে কোনো ধরনের চাকরি ছাড়া বেতন পাওয়া যায় কিনা। ঠিক আছে, অটো স্যালারি, অটো বেতন অবস্থা। তাই আসলে যেটা বলছিলাম যে কেন এখনকার ছেলে মেয়েদের মধ্যে এই টেন্ডেন্সি, তার কারণ আমার কাছে যেটা মনে হয় সাইকোলজিক্যাল। কীরকম? আমাদের সময় ডিস্ট্র্যাকশন ছিল না, আমাদের আগের জেনারেশনের আরও ডিস্ট্র্যাকশন ছিল না। আমরা যদি সভ্যতার ধারাটা দেখি, আমি যখন ছোটো ছিলাম তখন আমাদের মাত্র একটা টিভি চ্যানেল ছিল, সেটা বিটিভি। তারপরে কেবেল আসলো, অপশন বাড়লো। আমরা একসময় টিভিতে খবর দেখতাম মজা করে। যখন কেবেল আসলো তখন আমাদের অস্থির লাগা শুরু হলো, জিটিভি না সনি নাকি স্টার প্লাস নাকি স্টার মুভিজ, অপশনস, রাইট? এরপরে 2000 সালের পর থেকে কী হলো, ইন্টারনেট বুম হইলো। ইন্টারনেট বুমের কারণে কী হলো, আমরা প্রচুর ব্রাউজ করা শুরু করলাম। তখন কিন্তু টিভি দেখা কমতে লাগলো। আগে চ্যানেল ছিল একটা, তারপরে হলো 20টা, এখন হচ্ছে বিলিয়ন ওয়েবসাইট। এরপরে কি আসলো, সোশ্যাল মিডিয়া। দেন ইউ হ্যাভ সো মাচ ডিস্ট্রাকশন, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এই সেই। এবং আমরা তখন ভ্যালিডেশনের জন্য লালায়িত হওয়া শুরু হইলাম। আমি যখন ছোটো ছিলাম আই ডিডন্ট কেয়ার কে আমাকে নিয়ে কী বললো, আমি অন্যের ভ্যালিডেশনে বড় হই নাই। এখনকার জেনারেশন অন্যের ভ্যালিডেশনের উপরেই কিন্তু বড় হচ্ছে, যে লাইক দিল না ব্রেকআপ হয়ে গেল, বা লাইক দিল লাভ দিল না ব্রেকআপ হয়ে গেল। এটা কিন্তু খুব কমন, তাই না? কমন, হ্যাঁ। সো ডিস্ট্র্যাকশন ইজ ওয়ান থিং, অনেক বেশি সাইকোলজিক্যাল ডিস্ট্র্যাকশন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্রাফটের প্রতি ভালোবাসা নাই, চাকচিক্যের প্রতি ভালোবাসা। বুঝাম এটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, রবীন্দ্রনাথ কবিতা লেখার মজা থেকে কবিতা লিখত। সে কখনো চিন্তা করে নাই কবিতা লিখে সে কোটি কোটি টাকা কামাবে। রাইট? রবীন্দ্রনাথ যদি কোটি কোটি টাকা কামানোর চিন্তা করে কবিতা লিখতো, সে রবীন্দ্রনাথ হইতো না। আমাদের এখন সোসাইটিতে, এবং আমাদের না, মানে আমি বলবো এটা বৈশ্বিক সমস্যা, সারা পৃথিবীতেই সবাই আমরা টাকাকে, ম্যাটেরিয়ালিস্টিক আউটকামকে নাম্বার 1 সাকসেস ফ্যাক্টর হিসেবে দেখি। সাকসেস মানে তুমি 1 লাখ টাকার বেতন পাও, ইউ আর সাকসেসফুল। তুমি বড় ম্যাথের প্রবলেম সলভ করতে পারো কিন্তু বেতন পাও 15,000, তোমার কোনো বেলই নাই, তোমার বিয়েই হবে না। তো এই যে একটা এটা একটা বৈষম্যের অভাব, কিন্তু এটা কিন্তু অবৈষম্য। এই যে একটা ইমব্যালেন্স ইন দ্য থট প্রসেস, আমার মনে হয় এটা একটা বিশাল প্রবলেম। ছেলেরা, ইয়াং পিপলরা মনে করতেছে যে বেতন ইজ এভরিথিং, যে মানে বেতন হচ্ছে আল্লাহ, বেতন ভালো তো সব ভালো। কিন্তু সেটা না, অ্যাকচুয়ালি ভালো হচ্ছে ক্রাফটটা, হোয়াট ইউ ক্যান প্রডিউস। ইফ ইউ ক্যান প্রডিউস, তোমার পিছনে বেতন দৌড়াবে। স্যাডলি এই জিনিসটা বোঝার অ্যাবিলিটি অনেকের নষ্ট হয়ে গেছে। এই জন্য তারা ব্রেইনকে ট্রেন করে না, শর্টকাট খোঁজে। এখন তো কি হয় জানো, এখন ChatGPT দিয়ে কোডিং করে মানুষ। সিরিয়াস, আমরা এখন আর ওই যে অনলাইন ইন্টারভিউ নেই না। রিসেন্টলি 3-4 মাস যত অনলাইন ইন্টারভিউ নিচ্ছি দেখি সবাই সেম কোডিং করতেছে। কি ব্যাপার, ChatGPT হেল্প করছে। এখন সামনে বসায় কোডিং করাইতে হয় ইন্টারভিউতে।
মানে বিপজ্জনক অবস্থা। আপনার কথা শুনে ভাই আমার যেটা মাথার ভিতরে আসলো যে ওই 1998-এ যে ঘটনাটা হয়েছে, আপনার একটা চাকরি নাই, আপনি জানেন যে আপনার কাছে এখন চাকরি নেই, অথবা আপনার পড়াশোনা শেষের পথে, আপনি 4th ইয়ারে আছেন, সো আপনার মাথার ভিতরে কিন্তু শুধু এইটাই আছে। আর রাইট অ্যাট দিস মোমেন্ট যেটা হয় যে এই কষ্টটাকে সরানোর জন্য আমার কাছে ইনস্ট্যান্ট অনেকগুলো অ্যাক্সেস আছে। আমি জাস্ট ফেসবুকের ভিতরে যাব, আমার ইনস্ট্যান্টলি ভালো লাগা কাজ করবে, কারণ আমি প্রচুর পরিমাণে নতুন ইনফরমেশন দেখবো, এবং যখন নতুন ইনফরমেশন দেখা শুরু করব সেটা আমাকে একটা গুড ফিল দিতে থাকবে। এদিকে যে আমার পৃথিবী মানে পুড়ে যাইতেছে বা এদিকে ধ্বংস হয়ে যাইতেছে আমার কিন্তু মাথায় নেই, এবং 3-4 ঘন্টা পরে হঠাৎ মাথার মধ্যে আসে আমার তো একটা সমস্যা ছিল। এই যে ইউ আর 100% সো আমি আমার থটগুলোকে ডাইভার্ট করার বা সাইডে রাখার জন্য এখন এত অপশন অ্যাভেলেবল, যেটা আমার কাছে মনে হয় যে অনেকখানি মানে বিপদের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে রাকিব, এখানে আমি একটা একটু দ্বিমত পোষণ করব। সেটা হচ্ছে ইটস ওকে, মানে এটাকে আমরা প্রবলেম না বলি, এটাকে অ্যাকনলেজ করি আমরা। আমাদের আগের জেনারেশনও এই সেম ট্র্যাপে পড়ছিল যে ট্র্যাপে আমরা এখন পড়তেছি। সেটা কি, যে আমরা অলওয়েজ অতীতের সাথে বর্তমানকে কম্পেয়ার করার ট্র্যাপে পড়ে আসছি। লেটস নট কম্পেয়ার অ্যাপেল টু অরেঞ্জেস, ওকে? আমি 90-এর তরুণ সমাজের সাথে এই 2024-এর তরুণ সমাজকে কম্পেয়ার করলে হবে না। দ্যাটস হাউ দে আর। চলো এটা আমরা মেনে নেই, চলো তারা ডিস্ট্র্যাক্টেড, চলো 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 মেনে নেই, তারা হচ্ছে ফোকাস হারাবে, কিন্তু আমাদের এদের থেকে ভালো মতো কাজ আদায় করে আনতে হবে। এখানেই হচ্ছে কোম্পানিগুলোর, অর্গানাইজেশনগুলোর, ইভেন গভর্নমেন্টেরও একটা রোল প্লে করার আছে, যে এই জেনারেশন এরকমই, এখন এদের থেকে আমরা বেস্টটা কেমনে বাইর করে আনবো, দ্যাটস হাউ উই হ্যাভ টু ওয়ার্ক অন। সো আমি এটাকে প্রবলেম মনে করি না, বিকজ এটা প্রবলেম না, কারণ প্রবলেম হইলে সলিউশন থাকে, এইটার কোনো সলিউশন নাই। রাইট। সো মানে একটা জিনিস হইতে পারে যে সবকিছু বন্ধ করে দেওয়া, কিন্তু সবকিছু বন্ধ করে দিয়ে তো মানে লাইফে আরেকটা আন্দোলন হবে। হ্যাঁ, আরেকটা আন্দোলন হবে। আমি আপনার কাছে 2টা কোশ্চেন করব ভাবছিলাম, তো একটা কোশ্চেন তো করে ফেলছি। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে, আপনি যেটা বললেন যে আপনি ম্যাথমেটিশিয়ান হইতে চাইছিলেন, তো আপনার কি ধারণা যে যারা কম্পিউটার সায়েন্সে বা সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা কাজ করতে চায়, বা ওয়েব ডেভেলপমেন্টের কথাও যদি বলি, বা ওয়েব ডেভেলপমেন্ট যেটার কথাই বলি, সেখানে ম্যাথ জানাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? মানে জিনিসটা কি এরকম যে আমাকে খুবই ডাইহার্ড ম্যাথ পারতে হবে, আদারওয়াইজ আমি এই সেক্টরে হয়তো বা খুব বেশিটা ভালো করতে পারবো না, নাকি ব্যাপারটা এরকম যে যদি আমি ম্যাথ পারি তাইলে আমার লজিক্যাল থিঙ্কিংটা অনেক ভালো হবে, সেক্ষেত্রে আমি একটা বেটার কোড লিখতে পারবো, বেটার একটা সফটওয়্যার লিখতে পারবো? আপনি যদি ওই দিকে বলতেন ভাই। দ্বিতীয়টা মানে হচ্ছে ম্যাথ পারতে হবে না, ম্যাথ পারাটা ম্যান্ডেটরি না, বাট যারা ম্যাথ পারে, ওই যেটা তুমি বললা যে অলরেডি তাদের একটা ক্লিয়ার থিঙ্কিং প্রসেস আছে, সো তখন কোডিংয়ে সুবিধা হয়। কিন্তু যে ম্যাথ পারবে না, সে যে কোডিং পারবে না, ব্যাপারটা এরকম না। যেটা লাগে কোডিং করতে সেটা হচ্ছে একটা স্বচ্ছ চিন্তা ভাবনার ক্ষমতা, যেটা ওই যে এগেইন সোশ্যাল কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা তো সবাই জানি যে আমাদের ভালো লাগার সূত্রপাত হয় একটা হরমোন থেকে, যেটার নাম হচ্ছে ডোপামিন। যখন অনেক বেশি ডোপামিন রিলিজ হয় তখন হচ্ছে আর কিছুই ভাল লাগে না, তখন অস্থির লাগে, যেটা এখনকার ডোপামিন বেসলাইনটা অনেক হাই হয়ে যায়। তখন আমি এটা একটা সহজ এক্সাম্পল আমি রিসেন্টলি ভাবছি যে একটা সময় আমার একটা রসগোল্লা খাইলে আমি খুব ভালো ফিল করতাম, রাইট? এখন আমি 10টা রসগোল্লা খেয়েও সেই ভালো ফিল হয় না। এক্স্যাক্টলি। তো ম্যাথ, সো মানে ম্যাথ পারতে হবে না, এখন ম্যাথ না পেরেও ভালো কোডার হওয়ার অনেক পদ্ধতি আসছে। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের সময়ে বা আমাদের আগের জেনারেশনে অনেক কিছু ম্যানুয়ালি করতে হতো, আমাদের প্রচুর মানে অনেক কোডিং করতে হতো। এখন অনেক লাইব্রেরি রেডি আছে, এখন অনেক অটোমেশন আছে, অটোমেশন টুল আছে, অনেক কিছু ইজি হয়ে গেছে। কিছুদিন পরে যেহেতু এআইটাকে আমাদের খুব গুরুত্বের সাথে দেখতে হবে, কিছুদিন পরে আসলে আর কোডিংও করতে হবে না। মানে ইউ ক্যান মার্ক মাই ওয়ার্ড, আফটার 10 to 15 ইয়ার্স কাউকে কোড করতে হবে না। মানে হ্যাঁ, 1% কোডার থাকবে পৃথিবীতে, কিন্তু আর এত কোডার থাকবে না। এটা একদম লিখে রাখতে পারো, আমি এই যে আজকে পডকাস্টে বললাম। আচ্ছা, না এই জায়গাটাতে তাহলে ভাইয়া ম্যাথের জায়গা আমার কাছে যেভাবে মনে হয় আর কি, যে চিন্তা করতে পারার ব্যাপারটা, এবং চিন্তা করতে পারার ব্যাপারটা যখন ম্যাথের প্রবলেম সলভ করে বা কেউ যখন পাজেল সলভ করে, তখন সেই জায়গাটা থেকে কিন্তু তার
চিন্তা ভাবনা করার Ability ধারণাটা বাড়তে অ্যাবিলিটিটা বাড়তে থাকে। এবং আমি জিনিসটাকে যেভাবে দেখতে চাই, ফর এক্সাম্পল কেউ যখন একটা শার্ট বানায়, শার্ট বানানোর হয়তো বা ডিজাইন প্যাটার্ন ডিফারেন্ট হতে পারে, কিন্তু সেলাই করার ধরন কিন্তু একই রকম। কারেক্ট। তো কেউ যখন টেইলর হচ্ছে তার কিন্তু সেলাই করাটা হয়তো বা সে শিখতেছে এবং তার লিমিটেড কিছু জিনিসপত্রের ভিতরেই সে হয়তো বা শার্ট বানানোটা শিখে ফেলতে পারে। বাট যখন আমরা একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, কন্টিনিউয়াসলি কিন্তু আনসার্টেন জিনিসপত্র আমার কাছে আসতে থাকে যে এরপরের ফিচারটা কী হবে, এরপরে নেক্সট আমি এখানে কী ধরনের ফিচার নিয়ে আসতে পারি যেটা এফিসিয়েন্সি আরও বাড়াবে এবং আরও বেটার মানুষকে সার্ভ করতে পারবে। সো এরকম আননোন বা আনসার্টেন জিনিসকে সলভ করার একটা উপায় হচ্ছে যে আপনার চিন্তা ভাবনাটা অনেক বেশি ডাইনামিক। আপনি যখন যেই সিচুয়েশনটা পড়ে সেই সিচুয়েশনে আপনি খুব কুইকলি হয়তো বা সেটাকে টার্ন অ্যারাউন্ড করতে পারেন। এবং সেই কারণে আমার মনে হয় যে ম্যাথমেটিক্যাল বা ওই লজিক্যাল রিজনিংয়ের যে ব্যাপারটা, এবং এখানে রিপিটিটিভ মানে একই রকম কোড লেখার হয়তো বা কাজ থাকে অনেক, কিন্তু একই রকম যে কোড লিখতে হবে এটা তো আগে চিন্তা করে মাথার ভিতরে এটা আমাকে মানে ম্যাপিংটা করতে হয়। হ্যাঁ, এখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে আমি পার্সোনাল এক্সাম্পল থেকে বলতেছি। আজকে থেকে 12-13 বছর আগে আমি খুব স্কিনি ছিলাম, শুকনা। আচ্ছা, আমার ওজন ছিল 54-55 কেজি। তো এরপরে আমার খুব হীনমন্যতায় ভুগতাম যে এত শুকনা ছোটোখাটো, তো আমি জিমে যাওয়া শুরু করলাম। জিমে যেতে যেতে একসময় আমার মাসেল হওয়া শুরু হলো, একটু ওয়েট বাড়া শুরু হলো। ব্রেনও তো একটা মাসেল না, একটা ফাইবার, ইটস আ মাসেল। যে কোনো মাসেলকে, যে কোনো বডি পার্টসকে, বায়োলজিক্যাল অংশকে ট্রেন করলে ওটা ইমপ্রুভ হয়। ব্রেন কিন্তু ডিফারেন্ট কিছু না। আমরা যদি ব্রেনকে ট্রেন না করি, ব্রেনকে চ্যালেঞ্জ না করি, এটা গ্রো করবে কেমনে, তাই না? এটা গ্রো করবে না। তো আমরা চ্যালেঞ্জ করি না। তুমি একটু আগে একটা সুন্দর কথা বলছো যে আমরা ওই যে যদি কমপ্লেক্স প্রবলেম সলভ করি তাহলে ব্রেনের অ্যাবিলিটি বাড়ে, একটা জিম হয়। এটাই তো জিম, এটাই তো অবভিয়াস। তো এই জন্য অনেক টেকনিক আছে, তবে এগুলো না সব ফালতু, এগুলো কেউ শুনবে না, এগুলো কেউ মানবে না। সো কেন মানবে না সেটা আমি বলি। এই যে আমরা এত কথা বলতেছি যে প্রোগ্রামিং আমরা ভালো না বা করতে চাই না বা অনীহা, এটার কারণ আসলে আমাদের স্টুডেন্ট না, টু বি ভেরি অনেস্ট। এটার কারণ হচ্ছে আমাদের প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন সিস্টেম। এটা আমি লাস্ট 4-5 বছর ধরে বলে আসতেছি। বাংলাদেশের প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন সিস্টেম যদি আমরা পরিবর্তন না করি, এই আমরা হ্যাক দিয়ে, এখন তো হ্যাক, আমরা কিন্তু হ্যাক চালাচ্ছি যে ও এরা কিছু পারে না, চলো এদেরকে শিখায় আমরা একটু মানুষ করি। এটা হবে কেন? এটা তো রেডি হয়ে আসার কথা। এই যে এত স্টুডেন্ট বাংলাদেশে নার্সারি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এদের 30% তো অসাম হওয়ার কথা, কিন্তু 30% অসাম না, হয়তো 1% অসাম বা 5%। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটা ব্রোকেন। কেন ব্রোকেন? কারণ একটা মানুষ কখন মানুষ হয়? মানুষের সায়েন্টিফিক নাম কি? হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স মানে হচ্ছে থিঙ্কিং ম্যান, চিন্তাশীল মানুষ। মানুষের ডেফিনেশনই হচ্ছে যে চিন্তা করতে পারে। আমাদের শিক্ষা ব্যবস্থা চিন্তার ক্ষমতাকে ধ্বংস করে দেয়। আমরা ফ্রিলি চিন্তা করতে পারি না, এবং ফ্রিলি চিন্তা করলে, ছোট একটা এক্সাম্পল হচ্ছে ভাই, আপনি গ্রামগঞ্জে যখন যাবেন, ধরেন আপনি একটা ছোট বাচ্চাকে নিয়ে বের হয়েছেন, সে যদি রাস্তায় বের হয়ে কন্টিনিউয়াসলি কোশ্চেন করতে থাকে, আমরা বকা দেই, সিরিয়াস বকা দেই। আমি এটাই বলতাম যে আমরা ছোটবেলা থেকে বাপ মারা থেকে শুরু করে স্যাররাও যে এই বেশি কোশ্চেন করতেছিস, ক্লাসে আমরা যখন কথা বলতাম এই ছেলেটা বেশি কথা বলে। বাইরে আমি দেখছি, আমি যেহেতু আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, আমি দেখছি যে ওখানে কোয়েশ্চেন করাকে খুব মেরিটোরিয়াস মনে করা হয়। ওখানে বলেই দেয় যে ইউ মে আস্ক অ্যাজ মাচ কোয়েশ্চেন্স অ্যাজ ইউ ওয়ান্ট, এবং কোনো কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন ইজ ব্যাড কোয়েশ্চেন, সব কোয়েশ্চেন ইজ গুড কোয়েশ্চেন। বাংলাদেশে কোয়েশ্চেন মানে বেয়াদবি, এই ছেলেটা বাচাল, এই ছেলেটা বেয়াদব, এ বেশি কোয়েশ্চেন করে। সো এই যে একটা সোশ্যাল এবং এডুকেশনাল ব্যারিয়ার, এইটাকে যদি আমরা রিডিফাইন না করি, আমরা হ্যাক দিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া হইতে পারবো না স্যাডলি। এবং আলটিমেটলি আমাদের ছেলেমেয়েরা যারা একটু মেন্টাল ফ্রিডম চায়, তারাই বিদেশে চলে যাবে। ট্রু। আমি এখানে কিছু করতে চাই, আবিষ্কার করতে চাই, আমি এখানে মাইক্রোসফট গুগলের মতো ইনস্টিটিউশন গড়ে তুলতে চাই, কিন্তু যেই পরিমাণ বাধা, সেই পরিমাণ বাধা আমি কেন, একটাই তো জীবন আমার, আমি কেন সেটা রুইন করবো? তার থেকে আমি বিদেশে যাই মাইক্রোসফট গুগল বানাবো। তো সবাই তো ফাইটার না, এই জন্যে সবাই চলে যাচ্ছে। আমাদের কাজ করতে হবে আসলে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি লেভেলে, যাতে আমরা ফ্রি থিঙ্কিং একটা অ্যাবিলিটি পাই, আমাদের কগনিটিভ অ্যাবিলিটি বাড়বে, এবং সবচেয়ে বড় কথা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বাড়বে।
একটা জিনিস চিন্তা করে দেখো রাকিব, বাংলাদেশে একটা টেন্ডেন্সি আছে না যে সবাই কঠিন জিনিস ভয় পায়, ওয়াই, কেন? মানে এই 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 উত্তরটা আমি জানি না। আমরা কঠিন জিনিস অ্যাভয়েড করি, এই রে বাবা কি কঠিন, ভাই সহজ করে দেন, কেন? সো আমাদেরকে কঠিন জিনিসকে অ্যাডাপ্ট করার একটা সিচুয়েশন করতে হবে, গড়ে তুলতে হবে, একটা কালচার গড়ে তুলতে হবে, যাতে আমরা কঠিন জিনিস ভাল লাগে, ও কঠিন জিনিস লেটস ডু ইট, তাইলেই আমরা বড় হব। তো এটা একটা লং টার্ম প্ল্যান, এটা আসলে ওভারনাইট হবে না। ইন দ্য মিন টাইম আমাদের এই হ্যাক দিয়ে চলতে হবে। হ্যাক মানে বলতে চাচ্ছি যে শর্ট টার্ম ট্রেনিং, বা যেটা তোমাদের অর্গানাইজেশন, আমাদের অর্গানাইজেশনও করতেছে, তুমি জানো যে আমরা ট্রেনিং করি, কোড ক্যাম্প যেটা করো। সো এভাবেই আমাদের করতে হবে। এবং সবচেয়ে মজা হচ্ছে, তুমি তো প্রোগ্রামিং হিরোতে নিশ্চয়ই ফার্স্ট হ্যান্ড দেখছো যে যেই ছেলেটা 4 বছরে কিচ্ছু পারতো না, সে তোমাদের 6 মাস কোর্স করে কিন্তু জব পাচ্ছে এবং ভালো করতেছে। তার মানে কি, তার অ্যাবিলিটি আসছে, ইটস দ্য ট্রেনিং, যে ওয়েতে তাকে আমি গাইড করব। এক্স্যাক্টলি, ইটস দ্য ট্রেনিং দ্যাটস ল্যাকিং। রাইট ট্রেনিংটা ওরা পাচ্ছে না। রাইট ট্রেনিং পাইলে আমরা আমেরিকা ইউরোপ হয়ে যাব। এটা কোনো আমাদের ছেলেরাই তো গুগলে মাইক্রোসফটে কাজ করতেছে, নাথিং স্পেশাল। এই জায়গাটাতে আমি 2টা পয়েন্ট অ্যাড করতে চাই। একটা হচ্ছে, আমরা অনেক সময় বলি কি যে বাংলাদেশি স্টুডেন্ট বা ইউথ যারা আছে অনেক ট্যালেন্টেড। আমি আসলে ট্যালেন্টেডের ওই সংজ্ঞাটাতে খুব বেশি একটা আমি কনভিন্সড হই না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের স্টুডেন্টদের বা ইউথদের প্রচুর পরিমাণে পটেনশিয়াল আছে, তাদেরকে যদি রাইট ওয়েতে গাইড করা যায় তাইলে তারা একটা খুব ভালো জায়গাতে যাওয়া পসিবল। কারণ আমরা হয় কি যে ওই যখন চাকরি বাকরি করার ওই লেভেলে চলে আসি, তখন আমাদের ভিতরে কেন জানি একটা আলসেমি চলে আসে। এবং আমরা যদি প্রাইমারি স্কুল বা হাই স্কুল লাইফের কথা চিন্তা করি, সেখানে কিন্তু একটা পরীক্ষার আগের দিন রাতে আমাদের খুব টেনশন থাকতো। একটা পরীক্ষায় ভালো করার জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণে, যেমন আমি ক্লাস 5-এর পড়াশোনার কথা যদি আমি মনে করি, আমি ক্লাস 5-এ যেটা হইতো যে ভোর 5টার সময় উঠতাম, রাত 12টা পর্যন্ত আমার আব্বা একদম মানে কাইন্ড অফ লাঠি নিয়ে বসে পড়াইতে বসতো। এবং এই পরিমাণ রেজাল্ট করার পরে, এই পরিমাণ পরিশ্রম করার পরে আমি আমার ওই, তখন আমাদের সময় তো বৃত্তি পরীক্ষা ছিল, স্কলারশিপ ছিল, এবং সেখানে আমি আমার ডিস্ট্রিক্টের ভিতরে টপ 5-এর ভিতরে ছিলাম। এবং ওইটা, এবং আমার স্কুল থেকে এরকম রেজাল্ট ইউজুয়ালি এর আগে কখনো হয় না ওই প্রাইমারি স্কুলে। সো এখন আমি যদি ওই গল্পটাকে চিন্তা করি, কি পরিমাণ অমানসিক পরিশ্রম করে আমি ওইটা অ্যাচিভ করছি। এবং আমরা সবসময় ভাবি কি যে এই পরিশ্রম করলে মনে হয় হ্যাপিনেস কাজ করে না, বাট আই স্টিল ক্যান রিমেম্বার যেদিন রেজাল্ট দিছে, আমি কিন্তু মনে হয় যে ওই জিনিসটা আমি এখন আমার ব্রেনের ভিতরে ভিজুয়ালাইজ করতে পারি যে আমি কি পরিমাণ হ্যাপি হয়েছিলাম। সো আমি অনেক পরিমাণে যদি পরিশ্রম করি, সেটা থেকে যদি আমি একটা আউটপুট পাই, একটা পজিটিভ আউটপুট পাই, সেটা কিন্তু আমাকে অন্য লেভেলের একটা স্যাটিসফ্যাকশন আলটিমেটলি দেয়। সো নেক্সট ভাই যে জায়গাটাতে আসলে একটু ফোকাস করতে চাই, আপনি তো ভাই ক্লাস 11-এ থাকা অবস্থাতে একটা সফটওয়্যার বানায় একটা গার্মেন্টস কোম্পানির কাছে এটা দিলেন। তো ক্লাস 11-এ থাকা অবস্থায় তো আপনার কম্পিউটার সায়েন্স ডিগ্রি ছিল না। তো রাইট এট দিস মোমেন্ট আমাদের দেশে দেখা যায় যে ওয়ান অফ দ্য মোস্ট হাইপড ডিগ্রি হচ্ছে কম্পিউটার সায়েন্স। একটা সময় ছিল হচ্ছে ইলেকট্রনিক্স বা হ্যাঁ বিবিও ছিল, রাইট বিবিও ছিল। সো পরবর্তীতে দেখা গেল যে কম্পিউটার সায়েন্স এখন ওয়ান অফ দ্য টপ। এবং কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে এক একটা ব্যাচ বা এক একটা সেমিস্টারে দেখা যায় যে 1000-এর উপরে মানুষ এখানে এনরোল করে। সো এবং মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশে কিন্তু প্রত্যেক বছর নতুন হয়তো 50,000-এরও বেশি স্টুডেন্ট সিএসসি ডিপার্টমেন্টে ঢুকে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে মাত্র 20,000-এর মতো গ্র্যাজুয়েট করে বের হয়, কারণ প্রচুর পরিমাণে ড্রপ আউট হয় এবং কন্টিনিউ করতে পারে না, এই টাইপের বিভিন্ন জিনিস। আপনি ক্লাস 11-এ থাকা অবস্থায় উইদাউট এনি ডিগ্রি আপনি একটা সফটওয়্যার বানাই ফেললেন। আবার আমরা এত ভালো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি থাকা সত্ত্বেও দেখা যায় যে আমি আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইনে বা ওয়েব ডেভেলপমেন্ট লাইনে আমি ক্যারিয়ারের সামনের দিকে আগাইতে পারতেছি না। মানে মূল কারণটা কি আপনার কাছে কি মনে হয়? মানে ডিগ্রিটা কি আমার মেইন ব্যারিয়ার নাকি আসলে অন্য কোনো কিছু? ডিগ্রিটা মেইন ব্যারিয়ার না। ছেলেমেয়েরা যখন কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়, না বুঝে ভর্তি হয়, যে ওই যে হাইপড 10 জন করছে আমিও করব, প্লাস হচ্ছে জিনিসটা খুবই ওই যে মানে সেক্সি, ইউনো, যে ওয়াও কম্পিউটার সায়েন্স। যখন ঢুকে, যখন দেখে যে ইটস মানে নোওয়্যার সেক্সি, ইটস ভেরি ডিফিকাল্ট, তখন হচ্ছে ওই যে কষ্ট কাজ করে। এটার সাথে আমি ছোট করে একটু অ্যাড করতে চাই ভাই, ওই আপনি যে বললেন যে বিল গেটসকে দেখে আপনার কম্পিউটার সায়েন্স বা প্রোগ্রামিংয়ের দিকে ইন্টারেস্ট কাজ করছে, মাঝে মাঝে প্রথম আলোতে দেখা যায় যে নিউজ আসে যে এই ছেলেটা গুগলে চাকরি পেয়েছে, এই ছেলেটা মাইক্রোসফটে চাকরি পেয়েছে, অ্যান্ড দেন ওখানে লেখা থাকে এ কিন্তু কম্পিউটার প্রকৌশল অ্যান্ড বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশলে পড়াশোনা করছে। তখন আমাদের মনে হয় কি যে সিএসসিতে ঢুকলে আমি তো গুগলে চলে যাব। কারেক্ট। এবং
আমি এখন পর্যন্ত 32 বা তার কিছু বেশি ইউনিভার্সিটিতে যে কথাবার্তা বলার সুযোগ হয়েছে, মানে সেখানে বাংলাদেশের টপ পাবলিক ইউনিভার্সিটিও আছে, আমি নাম মেনশন না করি। সেখানে যে আমি যখন জিজ্ঞাসা করছি যে 5টা বা 3টা সফটওয়্যার কোম্পানির নাম বলো তো বাংলাদেশে, তুমি তো কম্পিউটার সায়েন্সে পড়তেছো, পারে না নিশ্চয়ই, না জানে না তো, মানে 1-2টার অ্যান্সার করতে পারে অ্যাট ম্যাক্স, এবং সে জানেই না। এবং আপনি যখন আসলে জানবেনই না যে এই 4 বছর পড়াশুনো এত পরিশ্রম করে আমি কোথায় যাব, মানে হয় কি যে মানুষজন জিমে আসলে কেন যাইতে চায়, এবং জিমে যাওয়ার ব্যাপারে মোটিভেশনটা কই পাই? মোটিভেশন পাই যে আমি যখন জিমের এই আয়নার ভিতরে দাঁড়াই, আমি মাসেলটা দেখি, তখন মনে হয় কি যে কিছু একটা হইলো এবং একটু পরিশ্রম করি, আর একটু দৌড়াই, বা আরেকটু, আমি জিমের ব্যাপারে অত ভালো বুঝি না। সো সেম, আমি জানি না যে আমি আসাইটিতে যাইতে চাই, বা ব্রেন স্টেশনে যাইতে চাই, বা সেলিস বা সেফালতে যাইতে চাই। আমি ওইটা ভিজুয়ালাইজই করতে পারতেছি না, আমি তো পরিশ্রম করার তো দূরে থাক, আমি এই ব্যাপারে প্রিপারেশন কীভাবে নিব সেটাও তো আমি আসলে বুঝে উঠতে পারি না। কথা খুবই সত্যি বলছো, ট্রু। সো ওই যেটা আপনি ভাই অ্যান্সার করতেছিলেন যে আসলে ডিগ্রি নাকি অন্য কোনো কিছু আছে এটার মধ্যে, হাইপ মূলত। অনেকে আছে বুঝেই আসে, ছোটোবেলা থেকে এই যে প্রবলেম সলভিং মেন্টালিটি আছে, ঠিক আছে তারা আসবে, কিন্তু ম্যাস মেজরিটি আসে হচ্ছে হাইপের কারণে, বা অন্যরা আসছে তাই। তো পরে দেখে যে রিয়েলিটি তো খুবই খারাপ, যে এখানে কোনো ভাত নাই। না, আমি এই জায়গাটাতে আসলে একটু ডিসএগ্রি করতে চাই ভাইয়া। ঘটনা হচ্ছে রিয়েলিটি কোথায় খারাপ? আপনি ধরেন বিবিএ পড়ছেন, ওটা মিন করি না, সরি। রিয়েলিটি খারাপ মানে ওর জন্য যে আমি তো পারতেছি না, ওই রিয়েলিটি খারাপ। রিয়েলিটি মানে যদি অপরচুনিটি বলো, দেয়ার আর অ্যাম্পল অপরচুনিটিস, অনেক অপরচুনিটিস দেশের বাইরে। ইনফ্যাক্ট আমি তোমাকে একটা জিনিস বলি, আমরা তো আউটসোর্সিং নিয়ে মূলত কাজ করি, সো আমাদের ফরেন ক্লায়েন্ট। তা আমি যখন বিদেশে যাই কাজের কারণে বা ঘুরতে, আমার কাছে প্রচুর এরকম রিকোয়ারমেন্ট আসে, বড় বড় চাঙ্কের প্রজেক্ট, যে 50 জন ডেভেলপার দিতে পারবা, বা অতজন দিতে পারবা। তা আমি খুব, মানে আমার কষ্ট লাগে যে এরকম বাল্কে আমরা দিতে পারি না, এবং বাংলাদেশের কোনো কোম্পানি আমাদের থেকে যারা বড়, তারাও না এত বাল্কে দিতে পারে না, যে 50 জন একসাথে দিলাম, বা 100 জন। কিন্তু ইন্ডিয়া এটা পারে। ইন্ডিয়া কেন পারে আর আমরা কেন পারি না? কারণ ইন্ডিয়াতে ওই সাপ্লাই চেইন অফ রিসোর্সেসটা খুব স্ট্রং। বাংলাদেশে এখনও এটা স্ট্রং না, প্লাস এনাফ কোয়ালিটি ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে না, বিকজ অফ এডুকেশন সিস্টেম। একদম নার্সারি থেকে ইউনিভার্সিটি শেষ পর্যন্ত। আমার সাথে 120 জন এনএসিতে ছিল। তা আমাদের জেনারেশনটা বেটার, ওই সময়টা বেটার, আমরা ঠেকে শিখতাম, অনেক মানে পরিশ্রম করে শিখছি। তারপরেও দেখতাম যে সবাই তো কোডিং পারে না। আবার আরেকটা জিনিস সত্যি রাকিব, যে এখনকার জেনারেশনের জন্যে যে খুব চ্যাম্পিয়ন হইতে হবে ব্যাপারটা তাও না, বাট ডিসেন্ট হইতে হবে। আমার বক্তব্য হচ্ছে সিম্পল, ইউ ডোন্ট হ্যাভ টু বি লাইক ক্রেজি অসাম প্রোগ্রামার, অল ইউ হ্যাভ টু বি ইজ আ ডিসেন্ট প্রোগ্রামার। ডিসেন্ট প্রোগ্রামার ডেফিনেশনটা আমি দিই। হ্যাঁ, আমরা একটা ফ্রেশার নিব, সেই ফ্রেশারকে আমি কীরকম প্রবলেম সলভ করতে দিই, যে এই যে একটা অ্যারে আছে, এই অ্যারের মধ্যে র্যান্ডম কিছু নাম্বার আছে, তুমি একটা কোড লিখে, একটা ফাংশন লিখে মিনিমামটা বাইর করবা ওই নাম্বারগুলোর মধ্যে থেকে, বিল্ট ইন কোনো ফাংশন ইউজ না করে। এইটা তো পারা উচিত না একটা মানুষের 4 বছরের। বিশেষ করে কেউ যদি ইউনিভার্সিটিতে অ্যালগরিদম কোর্স করে থাকে, সর্টিং অ্যালগরিদম দিয়ে ধরেন সেটা সলভ করে ফেলতে পারে। ইভেন যদি 2টা কোর্সও করে থাকে, ফার্স্ট ইয়ারও করে, তারও তো এটা পারা উচিত। এটা তো জাস্ট একটা ফর লুপ ঘুরাবে, একটা বাফারে নাম্বার রেখে, এটা আমিও পারবো, আমি লাস্ট কোডিং করছি 10 বছর আগে। সো এগুলো পারেন না, খুবই দুঃখজনক। আমি জানি না কেন এগুলো পারেন না, এটা কি এতটাই তাদের লাইফে ডিস্ট্রাকশন নাকি? মানে এগুলো পারা উচিত না। ডিস্ট্রাকশন না ভাই, আমি যেহেতু কন্টিনিউয়াসলি এই ফিল্ডের ভিতরে অলমোস্ট 4 বছরের মতো কাজ করি, এবং রেগুলার স্টুডেন্টদের সাথে কথা বলার সুযোগ হয়, আমার কাছে যেটা মনে হয় যে আপনি যখন আপনার ডিরেকশন জানেন না, আপনি প্রস্তুতি নেবেন না। মানে আপনি যদি ওই স্বপ্নটা, ওই ভিজুয়ালাইজেশন না থাকে যে আমি অলিম্পিকে যাব, অলিম্পিকে যাওয়ার পর মেডেল পাবো, 3 জনের মাঝখানে দাঁড়াবো, ছবি তুলবে, আপনার তো ভিজুয়ালাইজেশনের মধ্যেই নাই, তাহলে আপনি 4 বছর ধরে প্রিপারেশন কেন নেবেন? মানে কারণ ছাড়া। এবং মানুষ কিন্তু, মানে হিউম্যান যেভাবে কাজ করে, হিউম্যান কিন্তু একটা ওয়েতে কাজ করে, সে হইতেছে তার লাইফে একটা থ্রেট আসতে হয়, বা একটা সার্ভাইভাল মুডে না গেলে তার লাইফে, কারণ আপনি নর্মাল একটা মানুষ সেখান থেকে চাকরি বাকরি করার জন্য রেডি হবেন, মানে এটা তো কাইন্ড অফ আপনার লাইফের একটা প্যারাডাইম শিফটের মতো। সো এই প্যারাডাইম শিফটটা তখনই হয় যখন আপনি সিরিয়াস রকম কোনো একটা থ্রেটের মুখোমুখি হন। আপনার লাইফে চাকরিটা না হইলে আপনি মানে মরে যাবেন টাইপের অবস্থা। সো আদারওয়াইজ আপনি এইরকম একটা কঠিন পরিশ্রম, এবং
এই জায়গাতে আমি আরেকটু ছোট করে অ্যাড করতে চাই, হয় কি মানুষজন ভাবে যে কম্পিউটার সায়েন্স মনে হয় খুব কঠিন আর দুনিয়ার অন্য সব সাবজেক্ট হইতেছে খুব সহজ। আমি যদি বিবিএ পড়তাম, মানে এইটাই, মানে সবাই ভাবে কি যে অন্য ফিল্ডের চাকরি মনে হয় অনেক সহজ। ইকোনমিক্স তো আরো কঠিন। হ্যাঁ, আরো কঠিন, সিরিয়াস। মানে ইকোনমিক্স বা এই টাইপের কিছু কিছু সাবজেক্ট আছে, এটা আরো অনেক কঠিন, আরো কঠিন। আমি এখানে আরেকটা জিনিস তোমার সাথে অ্যাড করব, শুধু যে হার্ড স্কিলের প্রবলেম মানে টেকনিক্যাল স্কিলের প্রবলেম তা না, জাতিগতভাবে বাংলাদেশে সফট স্কিলের ভয়ঙ্কর প্রবলেম। এটার আমি ডেফিনিশনটা ভেবে দিব। এক, মানুষ অন্যের কথা বুঝে না, শুনে না তো। নাম্বার টু, যেটা শুনে মানে যেটা মাথায় ঢুকলো রং ইন্টারপ্রিট করে। নাম্বার থ্রি হচ্ছে আউটপুটটা তো ভুল থাকে। সো যখন একটা ইন্টারভিউ হয়, লেটস আমরা যখন একটা ইয়াং মানুষকে ইন্টারভিউ নেই, সে আমাদের কথা বুঝতে পারতেছে না, যখন বুঝতেছে সে উল্টাপাল্টা অ্যান্সার দিচ্ছে। তো ঘুরে ফিরে জানো আসলে আমি কি বলবো, এটা আসলে বারবার বলি আমরা যে ঘুরে ফিরে আমাদের এডুকেশন সিস্টেম ঠিক না করলে এগুলা নিয়ে আমরা সারা জীবন কথা বলতে থাকবো আর টকশো করতে থাকবো। না ভাই, এবং যেহেতু ওই যে আপনি একটা কথা বললেন যে হাইপের কারণেই সবাই কম্পিউটার সায়েন্স সাবজেক্ট নিচ্ছে, এখন হাইপের কারণে ধরেন কোন একটা স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স সাবজেক্ট নিয়েই ফেলছে, তো সেই জায়গাটাতে সে তার ইউনিভার্সিটি লাইফে 4টা বছরকে, বিশেষ করে আপনি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন, মেজরিটি স্টুডেন্ট কম্পিউটার সায়েন্সে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, কারণ পাবলিকে তো এত সিট বা এত ক্যাপাসিটি নাই। সো সেই জায়গাটাতে সে তার নিজের লাইফস্টাইল বা চিন্তা ভাবনাটাকে এই 4 বছর সময়ে কিভাবে রেডি করতে পারে যাতে সে আস্থা আইটির মতো একটা কোম্পানিতে 4 বছর পরে যে জবের জন্য রেডি হয়ে বের হইতে পারে। সো 4টা বছরকে আপনি যদি আপনার মতো করে ডিফাইন করতে চান, কিভাবে করবেন? রেজাল্টের পিছে না ছুটে, মানে ভালো সিজিপিএর পিছে না ছুটে কিছু প্রজেক্টের পিছে ছুটা উচিত। যদি সে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, প্রচুর প্রজেক্ট করা উচিত। আমি যখন ওদের বয়সে ছিলাম, ইয়াং ছিলাম, ওই যে মানে ইভেন প্রি ইউনিভার্সিটি টাইমে, আমি শুরুতে যেটা বলতেছিলাম যে এমন কোনো সফটওয়্যার নাই যেটা বানাই নাই, এবং এগুলোর জন্য তো আমি টাকা পাই নাই, মনের আনন্দে বানাইছি। মানে লিটারালি তুমি শুনলে অবাক হবে, আমার কাছে এখনও ওই যে হার্ড ড্রাইভগুলো আছে, হাজার সফটওয়্যার, মানে মনের আনন্দে বানাচ্ছি একটার পর একটা জিনিস। কি সুবিধা হয়েছে আমার, আমি এখনও স্বচ্ছভাবে চিন্তা করতে পারি। আমি কোডিং পারি না, তুমি আমাকে নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে দাও, আমাকে 1 সপ্তাহ দাও, আমি শিখে দিব, কারণ আমার বেসটা তো ক্লিয়ার। লজিক্যাল থিঙ্কিংটা মানে কি ওয়েতে আমি প্রবলেমটা সলভ, মানে আমি তো জানি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনস্ট্রাক্ট কি হইতে পারে। নতুন একটা ল্যাঙ্গুয়েজ আসতে পারে, কিন্তু ঘুরে ফিরে ওই কনস্ট্রাক্টগুলাই থাকবে। তো এই যে স্বচ্ছতা, এই জিনিসটা তৈরি না করলে আমি কখনো ভালো জিনিস তৈরি করতে পারবো না। এভাবে চিন্তা করি আমরা। লেটসে আমি রিক্সা বানানোরও ইঞ্জিনিয়ার হতে পারি, আমি এরোপ্লেনেরও ইঞ্জিনিয়ার হতে পারি। যে রিক্সা বানানোর জ্ঞান সে কখনো এরোপ্লেন বানাইতে পারবে না, কিন্তু যে এরোপ্লেন বানাইতে চায় তাকে কিন্তু এরোপ্লেন বানানোর মতো কষ্ট করে জ্ঞানটা অর্জন করতে হবে। তো এই জিনিসটা না বুঝলে হবে না। আমি এখানে একটা এক্সাম্পল দিব, কিছু ইউনিভার্সিটির রিসেন্ট গ্র্যাজুয়েটরা খুব ভালো করছে। আমি একটা নাম বলেই দিই, যেমন ড্যাফোডিল ইউনিভার্সিটি। একটা সময় ছিল আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটিকে অত গুরুত্ব দিতাম না, যে প্রাইভেট ইউনিভার্সিটি মিডিয়াম গোছের, কিন্তু রিসেন্ট বছরগুলোতে আমি খুব অবাক যে তারা খুব হাই কোয়ালিটি গ্র্যাজুয়েট তৈরি করতেছে। আমাদের অফিসেও অনেকজন ড্যাফোডিল গ্র্যাজুয়েট। এটা কিন্তু কোনো পক্ষপাতের কারণে না, ন্যাচারালি দে আর গুড। তো আমরা দেখলাম, আমরা একটু রিসার্চ করলাম যে কেন এটা হচ্ছে। পরে দেখলাম যে ওদের প্রচুর প্র্যাকটিক্যাল কারিকুলাম আছে, প্রত্যেকটা কোর্সে তারা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করাচ্ছে, প্রত্যেক সেমিস্টারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ন্যাচারাল কারণেই ওদের প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা হায়ার দেন আদার ইউনিভার্সিটিস। তো এই যে এগেন প্রসেস, ইটস দ্য প্রসেস। আমাদের ভালো প্রসেস বানাইতে হবে সব জীবনে, সব জায়গায়, দেশে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গায়। এবং এই জায়গাটাতে আমার মনে হয় যে আপনি যতগুলো কথা বললেন তার মূল একটা জিনিস হচ্ছে কিউরিয়াসিটি। আমি যে বসে বসে সারাদিন ফেসবুক চালাই, আমার মনের ভিতরে কখনো ইন্টেনশন জাগে না ফেসবুকটা কাজ করে। কিন্তু রাকিব, এখানে আমি একটা জিনিস, সরি প্লিজ, কিউরিওসিটি না ওর হবে না যদি ওর পারিপার্শ্বিকতা ওকে কিউরিয়াস হইতে বাধা দেয়। আচ্ছা, একটা মানুষ কিউরিয়াস হবে না যদি ওর পারিপার্শ্বিকতাটা এমন হয় যে ও কিউরিয়াস হওয়ার মতো না। আমাদের এখন সিচুয়েশনটাই হয়ে গেছে এরকম যে আমরা কিউরিওসিটি ফস্টার করি না। কিউরিওসিটির টাইম নাই তো, আমি তো সারাক্ষণ ইনস্টাগ্রামে ব্যস্ত, আমি কয়টা লাইক পাইলাম এটা নিয়ে ব্যস্ত।
এবং ইউনিভার্সিটিগুলো আমাদের ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ করতেছে না, আমরা বোর হয়ে যাচ্ছি, আমরা মনে করতেছি এটা আসলে দিয়ে কিছু হবে না। সব কিছু মিলিয়েই সমাধান, এককের সমাধান না এটা, যে ও তাকে লাইক ইফ আই টেল সামথিং যে তুমি এটা করো তুমি ভালো করবা, হয়তো সে করবে, কিন্তু এই প্রেসক্রিপশনটা সবার উপরে কাজ করবে না। আপনি ভাই এই যে কিছুক্ষণ আগেই বলতেছিলেন যে কোডিংয়ের ব্যাপারে অনেকে কম্পিউটার সায়েন্সে পড়লেও কোডিং হয়তো বা তার ভালো লাগে না অতখানি, সেই জায়গাটাতে কেউ যদি কম্পিউটার সায়েন্সে পড়াশুনো করে কোডিংটা ডিরেক্টলি হয়তো বা ভালো লাগতেছে না, সেই জায়গাটাতে টেকনোলজি ফিল্ডে কাজ করার কোনো অপরচুনিটি আছে কিনা? অনেক আছে, এখন তো আর আগের মতো না, এখন তো খুবই ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রি। আমরা যখন ছোট ছিলাম, যখন ক্যারিয়ার শুরু করছিলাম, আমাদের সময় ছিল হচ্ছে প্রোগ্রামার আর টেস্টার, তারপরে দেখলাম প্রজেক্ট ম্যানেজার আসছে, এই যে তিনটা। আই এম টকিং অ্যাবাউট আমার ক্যারিয়ার শুরু হয়েছে 2004-এ, আমার ফার্স্ট জব। আমি তখন দেখতাম যে কোম্পানিতে হচ্ছে বস, প্রজেক্ট ম্যানেজার, কিউএ আর ডেভেলপার। ডেভেলপার মানে তো ডেস্কটপ ডেভেলপার, তারপরে ওয়েব আসলো, তারপরে হলো ওয়েবে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। এখন তো অজস্র পেশা, এমএল ডেভেলপার, ডেটা ইঞ্জিনিয়ার, আরপিএ ইঞ্জিনিয়ার, টেস্টার, অটোমেশন টেস্টার, ম্যানুয়াল টেস্টার, ইউআই টেস্টার, এপিআই টেস্টার, বিজনেস অ্যানালিস্ট, রাইট, কত কত। তো কেউ যদি প্রোগ্রামিংয়ে ভালো না হয়, সে যদি মনে করে সে অ্যালগোরিদমে ভালো না, কারণ প্রোগ্রামিং পারতে গেলে কিছু তো অ্যালগোরিদম পারতেই হবে, এটা তো কোনো ওয়েই নেই। সেক্ষেত্রে নন কোডিং ক্যারিয়ারে চলে যাক, কিউএ হোক, কিউএরও অনেক বড় ডিমান্ড, বাইরে হিউজ ডিমান্ড কিউএর, ভালো কিউএর। অটোমেশন টেস্টার হইতে গেলে আবার কিছু কোডিং জানতে হয়, তো যদি সেটাও তার ঝামেলা মনে হয়, তাহলে একেবারেই নন কোডিংয়ে চলে যাক, প্রজেক্ট ম্যানেজার হোক, স্ক্রাম মাস্টার হোক, সে বিজনেস অ্যানালিস্ট হোক। বাংলাদেশে ভালো বিজনেস অ্যানালিস্ট নাই, রিয়েলি চোস্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিজনেস অ্যানালিস্ট খুব কম, তো সেগুলা কোর্স করো তোমরা, তাই না? অনেক অপরচুনিটি আছে। সো কোডিং ছাড়াও আসলে সামনের দিকে আগানোর বেশ ভালো সুযোগ আছে। আপনি তো হ্যাঁ প্লিজ আছে কি না এখানেই হচ্ছে আমি একটু ডাউটে আছি। সো আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস কোয়েশ্চেন ফর সাম টাইম, যে আসলে ভবিষ্যৎটা কি। দেখো, অ্যাগ্রিকালচার এমন একটা ইন্ডাস্ট্রি বা পেশা যেটা লাস্ট 30-40 হাজার বছর ধরে আছে, মানে ওল্ড স্টোন এজ, পুরাতন প্রস্তর যুগের পর থেকে অ্যাগ্রিকালচারের উৎপত্তি, তো তার মানে প্রায় 10,000 বছর ধরে অ্যাগ্রিকালচার আছেই। ইঞ্জিনিয়ারিং আছে হচ্ছে ধরো লাস্ট 500 বা 1000 বছর থেকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং না, ইন জেনারেল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আসতেছে লাস্ট 100 বছর ধরে। আচ্ছা, তুমি চিন্তা করে দেখো তো, কম্পিউটিং এই ইন্ডাস্ট্রিটা কত দিনের? মাত্র 30 বছরের, বা ধরলাম 40 বছর, 80 থেকে এখন 40 বছর। 40 বছর ইজ নাথিং, এতই ছোট একটা ক্ষুদ্র টাইমের স্প্যান। কালকেই যদি এই প্রোগ্রামিং ভ্যানিশ হয়ে যায়, আজকে থেকে 100 বছর পরে মানুষ জানবেও না কোডিং ছিল। এত ছোট টাইম, হ্যাঁ, মানে ও কোডিং বইতে পড়তো, গল্প, মিথ, এটা মিথ, এটা নিয়ে ডিবেট হবে না, কোডিং ছিল না, কোডিং ছিল। আচ্ছা, হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ ইজ, যেহেতু এআই নামে একটা বস্তু আসছে, এটা অ্যাকচুয়ালি থ্রেটেনিং। এটা যারা আমরা আসছি, তুমি আমরা তো একই ইন্ডাস্ট্রিতে, আমরা জানি যে এটা থ্রেটেনিং, কারণ এটা অনেক অনেক কাজ নিজে থেকে করতে পারে এবং অটোমেট করতে পারে। তাহলে আমার কথা হচ্ছে যে কোডিং লাগবে কেন? আমি যদি প্রম দেই, আমি যদি প্রম দিয়ে বলি যে আচ্ছা আমার এরকম, আমি যা স্কোপ অফ ওয়ার্কটা দিয়ে দিব, বলবো তুমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানায় দাও। কারেন্ট স্টেট অফ টেকনোলজিতে এটা কিন্তু সম্ভব, অলরেডি সম্ভব কারেন্ট স্টেট অফ টেকনোলজিতে, যে আমি একটা স্কোপ অফ ওয়ার্ক দিব, বলবো যে এটা তুমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানায় দাও। তাই যদি হয়, তাহলে আজকে থেকে 5, 10, 20 বছর পরে আদৌ কি কোডিং থাকবে? হয়তো থাকবে, কারণ সফটওয়্যার তো থাকবে, কিন্তু মেবি এত বেশি লেভেলে কোডার লাগবে না, হয়তো খুব এলিট একদল লোক থাকবে যারা কোডিংটা করবে। বাট এগুলো সব স্পেকুলেশন, সম্পূর্ণ প্যারাডাইম শিফট আসতে পারে, তখন হয়তো আবার সবাই রেকর্ডিং করতে হবে। যেমন আমি তোমারে বলি, কোয়ান্টাম কম্পিউটিং, বাইনারি কম্পিউটিং যদি রিপ্লেস হয়ে কোয়ান্টাম কম্পিউটিং চলে আসে, তাহলে কিন্তু আবার প্রচুর কোডার লাগবে, কারণ তখন তো আর এই যে 0-1 দিয়ে কোডিং হবে না, তখন আবার ফান্ডামেন্টালভাবে সব সফটওয়্যার লিখতে হবে। সো আপস অ্যান্ড ডাউনস, অ্যান্ড হুইচ ইজ ওকে। কেন? আমার কাছে আপস অ্যান্ড ডাউনস খুব ভালো লাগে। আপস অ্যান্ড ডাউনসের সাথে মানুষের হার্টবিট সম্পর্কিত। আমরা যখন ইসিজি দেখি তখন আপ অ্যান্ড ডাউন, তার মানে লোকটা বাইচে আসছে। যখন ফ্ল্যাট থাকে দেখতে খুব ভালো লাগে ফ্ল্যাট, বাট লোকটা তখন মরে গেছে। সো দ্যাটস টোটালি ফাইন, উই হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো,
রাইট যেই সিচুয়েশন আসবে উই হ্যাভ টু অ্যাডাপ্ট। ওকে, কেউ কেউ অ্যাডাপ্ট করতে পারবে, কোনো দেশ, কোনো ইন্ডাস্ট্রি, কেউ পারবে না। যে টিকে থাকবে সে ভালো করবে, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। রাইট ভাই, এই জায়গাটাতে ভাইয়া আমরা যেহেতু যেই জনগোষ্ঠীকে নিয়ে বা যাদেরকে টার্গেট করে আমরা কথাবার্তা বলতেছি, সেখানে একটা মেজরিটি পোর্শন ফ্রেশার। তো ফ্রেশার হিসেবে তার তো আসলে ওইরকম কোনো লেখার মতো এক্সপিরিয়েন্স নাই, কারণ সে কোনো কোম্পানিতে এখন পর্যন্ত কাজ করে না। তো রেজুমের ভিতরে মোস্ট অফ দ্য টাইম আসলে আপনার কাছে যখন কোনো রেজুমে আসে, আপনি কোন ইনফরমেশনগুলো দেখার চেষ্টা করেন যেটা দেখে মনে হয় যে না, এই ছেলেটা অ্যাটলিস্ট স্টার্ট করার মতো একটা ক্যাপাসিটি তার ভিতরে আছে? আচ্ছা, রাইট, যে একটা ফ্রেশারের কিন্তু বেশি কিছু লেখার নাই, ট্রু। তো কি লিখতে পারে? যা সে করছে। সে যদি কিছুই না করে তাহলে তার চাকরি পাইতে সমস্যা। এখন কি করতে পারে, এমন কি করতে পারে যেটা সে সিভিতে অ্যাড করতে পারবে? নাম্বার 1, প্রচুর অনলাইন কন্টেস্ট করতে পারে। এখন তো অনেক ওই যে লিড কোড, তারপরে হ্যাকার র্যাঙ্ক, হ্যাঁ, এরকম অনেক কিছু আছে, সেখানে সে পার্টিসিপেট করতে পারে। সে বলতে পারে যে আমি 1000, 2000, 3000 প্রবলেম সলভ করছি। দিস ইজ ভেরি পাওয়ারফুল। আমি এটা দেখি, অ্যাকচুয়ালি আমরা দেখি। নাম্বার 2 হচ্ছে কয়টা পেট প্রজেক্ট আছে। আমরা পেট প্রজেক্টকে আসলে হ্যাকার র্যাঙ্ক বা ওই যে অনলাইন কন্টেস্টের চেয়েও বেশি গুরুত্ব দিই। কেন? অনলাইন কন্টেস্টে ছোটো ছোটো প্রবলেম, কঠিন বা ছোট প্রবলেম সলভ করে, অ্যালগরিদমিক্যালি চ্যালেঞ্জিং প্রবলেম সলভ করে, কিন্তু ছোট প্রবলেম। কিন্তু যখন একটা সফটওয়্যার বানাইতে হয় তখন তো ফুল স্পেকট্রাম কাজ করতে হয়। ওই ডিজাইনার, ওই কিউএ, ওই কোডার, ওই হোস্ট, ওই ডেভঅপস। তো এরকম পেট প্রজেক্ট করতে পারে। তবে দেখতে হবে পেট প্রজেক্টগুলো যাতে ইন্ট্রিগিং হয়, বোরিং পেট প্রজেক্ট না হয়। বোরিং মানে হচ্ছে যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। আমি এটা দুনিয়ার সব ফ্রেশারের মধ্যে দেখি যে লাইব্রেরি ম্যানেজমেন্ট, জানি না কেন এটা কোত্থেকে আসলো, এইসব না। ছোট্ট একটা গেম বানাও না কেন, ছোট্ট একটা গেম যেখানে ছোট্ট একটা এআই থাকবে বা ছোট্ট একটা ফিজিক্স সিমুলেশন থাকবে, বা তুমি একটা ওয়েব লাইব্রেরি বানাও যেখানে কিছু অটোমেশন হয়ে যাবে। এখন যেহেতু এআই আসছে, তুমি এআই বেস একটা মাল্টি এজেন্ট কিছু একটা করো, পেট প্রজেক্ট করো, তোমার সিভিটা ভরবে। পেট প্রজেক্ট, কন্টেস্ট, এর বাইরে আছে হচ্ছে তোমার রেজাল্টটাকে আমরা একেবারেই গুরুত্ব দিই না। আনলেস ইউ আর সিজিপিএ 4 or 3.99, আমরা একেবারেই সিজিপিএর দিকে তাকাইও না। বাট 4 বা 3.99 হইলে আমরা একটু কনসিডার করি, কারণ সে তো কোনো না কোনোভাবে উইনার। রাইট, অ্যাটলিস্ট ইউনিভার্সিটিতে বসে পড়াশোনাটা তো অ্যাটলিস্ট করছে, তার মানে তার কিছু তো ন্যাক আছে, সে অ্যাটলিস্ট একটা যুদ্ধে জিতছে। আজকে মোটামুটি আমরা অনেকগুলো জিনিস নিয়ে ডিসকাশন করার চেষ্টা করছি, একদম শেষের দিকে চলে আসছি। তো শেষের দিকে হচ্ছে প্রথমত আস্থা আইটিতে যদি কেউ ফ্রেশার বা জুনিয়র ডেভেলপার হিসেবে কাজ করতে চায়, সেক্ষেত্রে সে তার প্রিপারেশনটা কীভাবে নিতে পারে, এবং ওভারঅল হায়ারিং প্রসেস নিয়ে যদি আপনি হাই লেভেল একটা আইডিয়া দিয়ে দেন অ্যাটলিস্ট ফ্রেশার এবং মিড লেভেল ডেভেলপারের জন্য, তাহলে অনেকে হয়তো বা এই পডকাস্ট দেখে আস্থা আইটি সম্পর্কে তাদের একটা খুব ভালো ধারণা হয়ে যাবে সেই জায়গাটাতে। ফ্রেশারদের এবং যারা স্টুডেন্ট, যারা বর্তমানে পড়াশোনা করছে, তাদের দুইজনকেই বলবো যে বাংলাদেশে এখন অনেক কোম্পানি আছে। আমাদের কোম্পানি আস্থা আইটি, এরকম আমাদের চেয়েও বড় কোম্পানি আছে, এবং ছোট বা মিডিয়াম সাইজ তো অজস্র কোম্পানি। তো চাকরির আসলে অভাব হবে না যদি তোমরা কাজ পারো। তো কাজ পারতে গেলে তোমাকে আসলে ওই 4 বছর কাজে লাগাইতে হবে। মানে কীরকম, তুমি যেই কোর্সটা করতেছো, আমি রিকোয়েস্ট করব ওই কোর্সকে ঘিরে তুমি একটা প্রজেক্ট করো, প্র্যাকটিক্যাল প্রজেক্ট, এবং সেই প্র্যাকটিক্যাল প্রজেক্টটাকে তুমি সুন্দর করে প্যাকেজ করবা, মার্কেট করবা। মানে স্কিলকে মার্কেট করার অ্যাবিলিটিও একটা স্কিল। অনেকে এটাও পারে না, যে অনেকে প্রোগ্রামিং পারে কিন্তু সেটাকে তুলে ধরতে পারে নাই। সো তুমি যেই 126টা বা 130টা ক্রেডিট থাকে, মানে রাফলি কয়টা 60টার মতো কোর্স হয়, এই 60টা কোর্সে তুমি 50টা প্রজেক্ট বানাও না। নেটওয়ার্কিং করতেছো, ঠিক আছে, তুমি একটা ট্রেস রুট অ্যাপ্লিকেশন বানাও, তুমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছ, তুমি একটা কিছু বানাও ওয়েব অ্যাপ্লিকেশন, হোয়াটএভার। এরকম তুমি 50-60টা বা এত না হলে 10-12টা প্রজেক্ট বানাও। সিরিয়াসলি এমনভাবে বানাও যাতে এটা তুমি মানুষকে দেখাইতে পারো, জাস্ট স্যারকে খুশি করার জন্যে না, ফিউচার এমপ্লয়ারকে খুশি করার জন্য। ওইটা করতে গেলে তুমি যে চ্যালেঞ্জ ফেস করবা এবং যে শেখাটা হবে, ওইটার কারণেই তুমি জব পাবা। প্লাস এর পাশাপাশি তুমি একটা প্র্যাকটিস করতে পারো, সেটা হচ্ছে ওই যে কন্টেস্টগুলো। কন্টেস্ট হচ্ছে লাইক ব্রেইনের জিম।
সো আর কিছু না, ব্রেনের জিম। তুমি যদি প্রচুর কন্টেস্ট করো বা প্রবলেম সলভ করো, তুমি আসলে কঠিন জিনিসকে অ্যাটাক করার ক্ষমতা পাবা, তখন তুমি ঘাবড়াবা না। তোমার কেউ কঠিন জিনিস বললে আটকাই দিতে পারবে না, তুমি কিছু না কিছু অ্যান্সার করতে পারবা। সো এই দুইটা আমি রেকমেন্ডেশন করবো। সো প্রজেক্ট করো এবং প্রবলেম সলভ করো। তুমি বোধহয় একটা জিনিস জিজ্ঞেস করছিলে যে কী কী শেখা উচিত বা সামথিং। আমাদের কোম্পানিতে আমরা মূলত ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, এন্টারপ্রাইজ সলিউশনস। সো ওয়েবে কী কী লাগে, ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড। সো ফ্রন্ট এন্ডে আমরা ইউজ করি মূলত রিয়্যাক্ট। আচ্ছা, আমাদের একটা অ্যাঙ্গুলার টিমও আছে, বাট আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে রিয়্যাক্টের ডিমান্ডটা একটু হায়ার। সো আমরা রিয়্যাক্ট টিম আমাদের অনেক বড়, তো রিয়্যাক্ট শিখতে পারে ছেলেরা। ব্যাক এন্ডে আমরা আসলে একটু ওপেন। ব্যাক এন্ডে আমাদের অনেক কিছু আছে। সো .NET আছে, জাভা, পাইথন, PHP, সো Node.js। এই 5টা ব্যাক এন্ড টেকনোলজি আমরা ইউজ করি। সো এই এরিয়ার ফ্রেশারদেরকে আমরা হায়ার করি। যে কোনো একটা পারলেই হবে নাকি 5টাই করতে হবে? যে কোনো একটা পারলে হবে। আমরা 5টা পারাকে আসলে আর একটু ডিমেরিট হিসেবে দেখি, কারণ ওই যে জ্যাক অফ অল ট্রেডের মতো, তুমি একটাই বসাও না। আচ্ছা ভাই, আজকে মোটামুটি আমরা খুব চমৎকার একটা ডিসকাশন করলাম ভাই। আমরা ডিসকাশন শেষের পথে। সবশেষে আপনি কোনো কিছু জানতে চান কিনা, দেন আমরা আজকের মতো শেষ করে দেব ডিসকাশন। আমি জানতে চাই না, বাট আমি তোমাদেরকে ধন্যবাদ দিব যে তোমরা এরকম একটা উদ্যোগ নিচ্ছ, কারণ এখান থেকে কেউ না কেউ কিছু না কিছু শিখবে। একজনও যদি উপকৃত হয় তাহলে আমরা সার্থক, এবং একজন না, আমার বিশ্বাস অনেকে উপকৃত হবে। কারণ যতই আমরা নেগেটিভ কথা বলি না কেন, পজিটিভ মানুষও অনেক আছে বাংলাদেশে, যারা হাংরি, যারা উন্নয়নকামী, তারা চায় যে উন্নতি করতে জীবনে, এরকম মানুষও আছে। তো ওরা এটা দেখবে শোটা, তারা কিছুটা ধারণা পাবে যে আসলে কি করা উচিত। তো সেটা অর্গানাইজ করার জন্য তোমাকে এবং তোমার প্রতিষ্ঠান প্রোগ্রামিং হিরোকে আমি ধন্যবাদ জানাই, এবং আমাকে ডাকার জন্য ধন্যবাদ জানাই। আমি তোমাদের সাফল্য কামনা করতেছি। মানে এইটা শুরু করার ভাই একটা কারণ ছিল। আমি যখন মানে ব্যান্ড স্টেশনে তো প্রায় 5 বছরের মতো কাজ করলাম, এবং আমি আপনার সাথে কিছুটা মিল আছে। আমি ক্লাস 9 থেকে বেসিক্যালি প্রোগ্রামিং করা স্টার্ট করি। সো কোন ল্যাঙ্গুয়েজে কোডিং করতে? আমি তখন প্রথম শুরু করছি সি প্রোগ্রামিং দিয়ে, কারণ আমি একটা বই পড়ে, আমারও প্রোগ্রামিং এ স্টার্ট হয়েছে বই পড়ে বেসিক্যালি। সবার জন্য সি? হ্যাঁ, সবার জন্য সি। সুবিন জামান নিটন না, আমি এসো সি শিখি নামে একটা বই ছিল, সুবিন ভাইয়ের। ওকে, হ্যাঁ ওটা আমি দেখছি। ওইটা সম্ভবত 2011-12 দিকে এই বইটা রিলিজ হয়। সো তখন আমার প্রথম স্টার্ট হয় আর কি প্রোগ্রামিং শেখা। সো এর পরবর্তীতে একটা লম্বা সময় এই সফটওয়্যার ইন্ডাস্ট্রির মানুষজনের সাথে কাজ করা, কথাবার্তা বলা। আমি যে জিনিসটা দেখি যে এখন যেহেতু ইন্টারনেট বুম করতেছে, ফেসবুকে ঢুকেন, ইউটিউবে ঢুকেন, নানাবিধ ধরেন ভিডিও, মানে ভাইরাল ভিডিও, টিকটক ভিডিও, নাচ গান, বিভিন্ন জিনিসপত্র আছে। কিন্তু এই যে সফটওয়্যার ইন্ডাস্ট্রির মতো একটা ইন্ডাস্ট্রি, হয়তো আমরা সাইজে অনেকখানি ছোট আরএমজি সেক্টরের তুলনায়, বাট আমরাও একদিন হয়তো বড় হবো, আস্তে আস্তে এটা গ্রো করতেছে ইনশাআল্লাহ। কিন্তু এই ইন্ডাস্ট্রিটা গ্রো করার জন্য যে মানুষগুলো কাজ করতেছে, যারা এন্টারপ্রেনার হিসেবে অর্গানাইজেশনগুলোকে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে, এবং ইনফ্যাক্ট অর্গানাইজেশনের ভিতরেও যারা খুব ভালো কাজ করার চেষ্টা করতেছে, তাদেরকে যদি তাদের কথাগুলো যদি স্টুডেন্টের কাছে পৌঁছায় দেওয়া যায়, কারণ আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে কথা বলি, মোস্ট অফ দ্য টাইম আমার মনে হয় যে ওদের কাছে ইনফরমেশন গ্যাপ আছে। কারণ আপনি যতগুলো জায়গাতে ইন্টারভিউ এখন পর্যন্ত দিয়েছেন, আমার যতটুকু ধারণা, আমি ইউটিউবে ঘাটাঘাটি করে যতটুকু পাইলাম, মোস্ট অফ দ্য জায়গাতে আপনি বলছেন যে কীভাবে আপনার এন্টারপ্রেনার জার্নি হয়েছে। সো এন্টারপ্রেনার জার্নি এটা হয়তো বা মেজরিটি স্টুডেন্টের জন্য অত বেশি একটা রেলেভেন্ট হবে না, অ্যাপ্লিকেবল না, কারণ সে স্টুডেন্ট লাইফে কীভাবে চিন্তা ভাবনা করবে। এবং এন্টারপ্রেনার তো তারাই হয় যারা দেখা যায় যে অনেক বেশি একটু সাহসী মানুষজন, নিজের ভিতরে একটা তেজ আছে। ওই যেটা বললেন যে সবার ভিতরে তো আসলে ফাইট করার মেন্টালিটি থাকবে না, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। সো সেই জায়গাটাতে আমার মনে হইতেছিল যে যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা টেকনোলজি ইন্ডাস্ট্রিতে আসলে অনেক ভালো কাজ করার চেষ্টা করতেছে, সো তাদের তথ্যগুলোকে যদি স্প্রেড করে দেওয়া যায়, তখন অ্যাটলিস্ট তার কাছে ইনফরমেশন থাকবে। এখন সে ডিসিশন নিয়ে কাজ করবে কি করবে না, এটা শুধুমাত্র তার এবং তার উপর আল্লাহর ব্যাপার, কিন্তু ইনফরমেশনটা তো অ্যাটলিস্ট তার কাছে দিতে পারি। আমি একটা মেসেজ দিতে চাই তোমার এটার সাথে যায় এরকম, সেই সব প্রোগ্রামারদের যারা কিছুটা হীনমন্যতায় ভুগে যে তারা ভালো প্রোগ্রামার না, এরকম একটা বড় অংশ আছে বাংলাদেশে, সারা পৃথিবীতেই, যে আমি বোধহয় পারি না, আমি অ্যাভারেজ। আমি তাদেরকে বলবো যে কোনো সমস্যা নেই, মানে তোমরা যদি শিখার আগ্রহ থাকে, মানে ইফ ইউ হ্যাভ দ্য ইন্টেনশন, নিয়ত, ওইটাই ম্যাটার করে। আমি এই ক্ষেত্রে কিছুটা ওই যে জোহর ফিলোসফিতে বিশ্বাসী। জোহর নামে ইন্ডিয়াতে একটা কোম্পানি আছে, $1 বিলিয়ন কোম্পানি। ওরা হচ্ছে পৃথিবীর অন্যতম কম সংখ্যক আর্নিকন। আর্নিকন মানে হচ্ছে সেই ইউনিকন যারা
ক্যাশ পজিটিভ, প্রফিটেবল। তো তাদের একটা চমৎকার ফিলোসফি আছে, সেই ফিলোসফিটা আস্থাতেও আমরা গ্রহণ করেছি। সেটা হচ্ছে অ্যাভারেজ মানুষ ঢুকবে কোম্পানিতে, অ্যাভারেজ মানুষরা মানুষ, কিন্তু তারা যদি ভালো হয়, তারা যদি লয়াল হয়, তারা যদি হাংরি হয়, তারা যদি অ্যাকনলেজ করে ফ্যাক্টটাকে যে হ্যাঁ আমি আসলে অত ভালো না কিন্তু আমি বেটার হইতে চাই, সেই মানুষগুলোকে আমরা নেই এবং তাদেরকে আমরা আরেকটু বেটার জায়গায় নিয়ে যাই। এইটা আমাদের এখন পলিসি, এবং আমি মনে করি এই পলিসিটা দেশের সব জায়গায় হওয়া উচিত, যে যারা অ্যাভারেজ, যারা ভালো পারে না, ইটস ওকে, লেটস বি ইনক্লুসিভ, তোমাদেরকেই দিয়ে আমরা বেস্ট জিনিসটা বাইর করে আনবো ইনশাল্লাহ। এবং সেই জায়গাটাতে বোথ পার্টিরই আসলে চেষ্টা থাকা দরকার। এবং ওই যে আপনি যেটা বললেন যে অ্যাকনলেজ করতে হবে যে আমি অ্যাভারেজ মানুষ, আমি শিখতে চাই, সামনে আগাইতে চাই, এখন আরো বেটার হইতে চাই, যেখানে আসি তার চেয়ে উপরে আসতে চাই। তাইলে আসলে সামনের দিকে আগানো সম্ভব। সো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে আজকে অলমোস্ট প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সারাদিন, তার ভিতরে আপনি আজকে সময় করে আসলেন। আশা করি আমাদের এই ডিসকাশন থেকে অ্যাটলিস্ট কিছুটা হইলেও মানুষজন জানতে পারছে। এবং ইউজুয়ালি আমি সবসময় একটা জিনিস বলি যে এই ডিসকাশন থেকে যা জানতে পারছো 3টা পয়েন্ট কমেন্ট সেকশনে হয়তো বা লিখে দিতে পারো। এর ভিতর থেকে আমরা যেটা করবো যে এই ভিডিও রিলিজ হওয়ার 7 দিনের ভিতরে যারা কমেন্টগুলো লিখবে সেখান থেকে হয়তো বা একজনকে আমরা উইনার ফাইন্ড আউট করবো এবং তাকে আমরা কিছু গিফট পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো শেষে যদি ভাইয়া কিছু অ্যাড করতে চান। না, কিছু না, থ্যাংক ইউ সো মাচ। আমি আশাবাদী বাংলাদেশের ওভারঅল সিচুয়েশন, যে রিসেন্টলি একটা বড় ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম, আমার জীবদ্দশায় এরকম কখনো আমি চিন্তাও করি নাই বা দেখি নাই। তো ওই যে শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে সব প্রবলেমের মধ্যে আমি আশা খুঁজে পাই, আমি দেখতে পাচ্ছি যে এই দেশে ভালো কিছু হবে ইনশাল্লাহ। এত মানুষ, অনেক প্রবলেম আছে, ট্রু, আই অ্যাকনলেজ দ্যাট, অনেক প্রবলেম আছে, দেশের মানুষের প্রবলেম আছে, দেশের প্রবলেম আছে, বাট স্টিল আর উই গোয়িং দ্য ব্যাকওয়ার্ডস ওয়ে? নো, উই আর গোয়িং ইন দ্য ফ্রন্ট ওয়ে। সো আমরা আগাবো, হয়তো অ্যাক্সিলারেশনটা আরও বাড়াইতে হবে, কিন্তু আমরা ভালো করব, এটা আমার আশা ইনশাল্লাহ। সেটাই ভাই আমাদেরও আশা, যে বাংলাদেশ যেই একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে গেছে, যে একটা প্যারাডাইম শিফটের ভিতর থেকে গেছে, আমার মনে হয় যে বাংলাদেশকে এটা একটা অন্য মাত্রায় বা অন্য নিয়ে যাবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশা রেখে আজকে আমরা এখানে শেষ করি, ইনশাল্লাহ আবার কথা হবে।